এসএসসি 26 পদার্থের গঠন একদম 100% বেসিক সহ এমসিকিউ এবং এসকিউ তোমাকে এই ক্লাসে হচ্ছে আমি দেখায় দিব। সাথে তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি পর্যাপ্ত কোশ্চেন রাখছি, অর্থাৎ আমি এখানে টাইপ ভিত্তিক ভাগ করছি। টাইপের মধ্যে 2-3টা আমি করা দিব, বাকি 2-3টা এখানে দেওয়া আছে, তুমি নিজে প্র্যাকটিস করবা। এই ক্লাসটা করলে এবং নিজে বাকি 2-3টা যদি নিজে প্র্যাকটিস করে একদম 100তে 100, অর্থাৎ 2-3টা আমি নিজে করাবো, 2-3টা হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস করবা। এই পিডিএফ থেকে ক্লাসের নিচে তুমি কমেন্ট সেকশনে হচ্ছে তুমি আমাদের এই পিডিএফ এর লিংকটা পাবা, অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের লিংকটা পাবা, সেখানে মেসেজ দিলেই তোমাকে এই পিডিএফটা হচ্ছে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি। আর বেসিক সহ কেন পড়াবো, কারণ আমি নিজে এক্স নটরডেম কলেজে পড়ে আসছি, আমার ইন্টার ছিল নটরডেম কলেজে, আর আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে হচ্ছে এমবিবিএস কমপ্লিট করছি। সো আমি একজন ডিএমসিয়ান, একজন এক্স নটরডেমিয়ান, সাথে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। সো বুঝতেই পারতেছো, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি তিনটাতেই আমি যেভাবে পড়ালেখা করে ক্লাস 9-10 থেকে যেভাবে বেসিক গড়ে তুলে চান্স পেয়েছি, সেইটা প্লাস যেটা আমার নটরডেমে ভর্তি হইতে সাহায্য করছিল যে বেসিকগুলো, সেইভাবেই তোমাদেরকে পড়াবো। তো চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে এবার চলে আসো। প্রথমে আমরা অনুশীলনের কিছু কোশ্চেন দিয়ে হচ্ছে সলভ করি। তোমাদের বইয়ের কিছু অনুশীলনীতে বা বইয়ের মাঝখানে কিছু কোশ্চেন আছে। তো জেড একটি মৌল যার প্রোটন সংখ্যা 111 এবং ভর সংখ্যা হচ্ছে 252, কোনটি দ্বারা হচ্ছে তোমার পরমাণুটিকে প্রকাশ করা যায়? আচ্ছা, কোন একটা পরমাণুকে প্রকাশ করার জন্য সহজ কথা যদি আমি বলি, কোন একটা পরমাণুকে প্রকাশ করার জন্য ধরো পরমাণুর হচ্ছে তোমার প্রতীক হচ্ছে এ, মনে করো পরমাণুটির প্রতীক হচ্ছে এ, তাহলে এ প্রতীকের বাম পাশে নিচের কোণায় হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা লেখা হয়। তাহলে বাম পাশে কি লেখা হয়? বাম পাশে নিচের দিকে পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা হচ্ছে তোমার লেখা হয়। ঠিক আছে, আর বাম পাশে হচ্ছে উপরের দিকে হলো তোমার ভর সংখ্যা তথা প্রোটন এবং নিউট্রনের যে যোগফল, সেই যোগফলটা লেখা হয়। আর ডান দিকে হচ্ছে উপরের কোণায় হচ্ছে তোমার কি লেখা হয়? চার্জের সংখ্যা লেখা হয়, প্লাস মাইনাস চার্জ বা এই জিনিসটা লেখা হয়। তাহলে বুঝছো যে কোনো একটা প্রতীকের হচ্ছে তোমার বাম পাশে নিচের কোণায় তোমার কি লেখা হয় বলো? প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা লেখা হয়। তাহলে দেখো এখানে জেড বলে দিছে, মৌলটা হচ্ছে তোমার জেড। তাহলে মৌলটা যদি জেড হয়, তাহলে জেড এর বাম পাশে নিচের কোণায় হচ্ছে প্রোটন সংখ্যা, পথে প্রোটন সংখ্যা, পথে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা লেখা হয়, কারণ আমরা জানি প্রোটন সংখ্যা মানেই পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে 111 লিখবা। আর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যা এই দুইটার যোগফল, তো এটা হচ্ছে 252। এটা বাম দিকে উপরের কোণায় লিখতে হয়, আর ডান দিকে উপরের কোণায় হচ্ছে এটা চার্জ সংখ্যা লিখতে হয়। সো নরমালি কোনো চার্জ না দেওয়া থাকলে এটা চার্জ নিরপেক্ষ, 0, অর্থাৎ লেখার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে দেখো এই যে এখানে বি নম্বরটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসো এক্স মৌলটির দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কত? আচ্ছা, এক্স মৌলটার হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর, যেখানে বলে দিছে যে এক্স 146 এটা হচ্ছে 25% পাওয়া যায়, এক্স 154 হচ্ছে 75% পাওয়া যায়। এরকম যদি হচ্ছে শতকরা পরিমাণ দিয়ে থাকে কোন একটা পরমাণুর, যে এটার ওই আইসোটোপটা এত পার্সেন্ট পাওয়া যায় আর এই আইসোটোপটা হচ্ছে এত পার্সেন্ট পাওয়া যায়, যদি এরকম দেওয়া থাকে তাহলে এটা বের করার একটা সহজ সূত্র আছে। বাট সূত্রটা কোত্থেকে আসছে দেখো, আমি ধরে নিচ্ছি যে এখানে টোটাল আইসোটোপ হচ্ছে 100টা। তাহলে আমি ধরে নিলাম টোটাল আইসোটোপ যদি 100টা হয়, এর মধ্যে এটা আছে 25টা, তাই না? আর এটা আছে হচ্ছে 75টা। তাহলে 100টার মধ্যে 25টা হলো এক্স 146, যার ভর সংখ্যা হচ্ছে 146, আর 100টার মধ্যে 75টা হচ্ছে এমন একটা এক্স যার ভর সংখ্যা হচ্ছে 154, যার ভর সংখ্যা হচ্ছে তোমার কত? 154। তাহলে হিসাব করো ঐকিক নিয়ম যে 25টা, তাহলে একটার ভর সংখ্যা যদি 146 হয়, তাহলে 25টার ভর সংখ্যা কত হবে বলো? একটার ভর সংখ্যা যদি 146 হয়, ধরো এই যে একটার ভর সংখ্যা যদি 146 হয়, তাহলে 25টার ভর সংখ্যা হচ্ছে কত হবে? তাহলে 146 ইন্টু 25। ঠিক আছে, সেম ভাবে এখানে দেখো একটার ভর সংখ্যা যদি 154 হয়, তাহলে 75টার ভর সংখ্যা কত হবে? তুমি হিসাব করো যে একটার ভর সংখ্যা হচ্ছে 154, তাহলে 75টার ভর সংখ্যা হচ্ছে কত হবে? 154 ইন্টু 75। ঠিক আছে, তাহলে টোটাল যোগ করো, তাহলে টোটাল ভর সংখ্যা কত? তাহলে টোটাল ভর সংখ্যা হচ্ছে এই 146 ইন্টু 75 প্লাস 154 ইন্টু 75, কারণ এই সবগুলা মিলায় হচ্ছে 100। তাহলে সবগুলা মিলায় যদি আমরা হিসাব করি যে তাহলে 100টার টোটাল ভর সংখ্যা কত, তাহলে এই দুইটাকে যোগ করতে হবে, যে 146 ইন্টু 25 প্লাস 154 ইন্টু 75, এটা হচ্ছে টোটাল 100টার ভর সংখ্যা। তাহলে 100টার ভর সংখ্যা যদি এখন তাহলে এত হয়,
যোগ করে যদি পাওয়া যায়, তাহলে এর মধ্যে একটা যে কোনো একটার তাহলে গড়ে কত, আমি এখন গড় বের করব যে তাহলে 100টার ভর সংখ্যা যদি সব মিলে এত হয় তাহলে একটার ভর সংখ্যা গড় করলে কত, তাহলে একটার ভর সংখ্যা বললে এটা ডিভাইডেড বাই হচ্ছে 100, বুঝতেই পারতেছো। তাহলে একটার ভর সংখ্যা তাহলে 100টা মিলে যদি সব মিলে এত হয় তাহলে সিঙ্গেল একটার কত গড় করলে এটা ডিভাইডেড বাই 100। তার মানে এখান থেকে একটা শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্র কি, এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে সেই পার্সেন্টকে ভর সংখ্যা দিয়ে গুণ করবা, প্লাস এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে সেটাকে এই ভর সংখ্যা দিয়ে হচ্ছে গুণ করবা, ডিভাইডেড বাই 100 করলেই তোমার আলটিমেটলি হচ্ছে এরকম আপেক্ষিক পারমাণবিক ভর চলে আসবে, বুঝছো? এটাই হচ্ছে শর্টকাট সূত্র। এটা আমরা পরের এই চ্যাপ্টারে অন্য ম্যাথগুলা এই টাইপের ম্যাথ করার সময় আমরা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে কি বুঝছো? তাহলে এটা ক্যালকুলেশন করো, দ্রুত হচ্ছে ক্যালকুলেশন করো, এটা তো বাকিটা পারবাই, ক্যালকুলেটরে চাইলেই অ্যান্সার চলে আসবে 152, করে ফেলো 152, ঠিক আছে? এখন বাকিটা তো ক্যালকুলেটরের ব্যাপার। আচ্ছা, একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি এত গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় আপেক্ষিক শব্দের মানে আরেকজনের সাথে তুলনা করে। মনে করো আমার ইনকাম হচ্ছে 10 টাকা, তোমার ইনকাম হচ্ছে 100 টাকা, তাহলে বলো তো আমার তুলনায় তুমি কত গুণ ইনকাম করো? আমি 10 টাকা ইনকাম করি, তুমি 100 টাকা ইনকাম করো, তাহলে আমি 1 টাকা ইনকাম করলে তুমি কত টাকা ইনকাম করবা? 100/10, তাই না? তুমি এভাবে বলবা যে রাহাত ভাই যদি 10 টাকা আর্নিং করে, আমি আর্নিং করি হচ্ছে 100 টাকা, তাহলে রাহাত ভাই যদি 1 টাকা আর্নিং করে তাহলে আমি কত আর্নিং করব? 100/10, মানে 10 গুণ। এটাই হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক মানে একজনের তুলনায় আরেকজন কত গুণ, এটাই হচ্ছে আপেক্ষিক, বুঝছো? তাহলে আপেক্ষিক কোনো কিছু বের করতে গেলে তুমি খেয়াল করো যে তার অ্যাকচুয়াল জিনিসকে আরেকজনের জিনিস দিয়ে হচ্ছে ভাগ করতে হয়। তুমি কি খেয়াল করছো যে যেমন তোমার আপেক্ষিক ইনকাম বের করতে গেলে তোমার ইনকামকে দেখো আমার ইনকাম দিয়ে ভাগ করলে তোমার আলটিমেটলি আপেক্ষিক ইনকাম চলে আসতেছে, যে তোমার আপেক্ষিক ইনকাম হচ্ছে 10, যে আমি যত ইনকাম করি তুমি আমার তুলনায় 10 গুণ ইনকাম করো, এটাই হচ্ছে আপেক্ষিক। তাহলে সেম ভাবে আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর এটাও বের করার জন্য উপরে হবে, এটাও একটা ভগ্নাংশ যার উপরে হবে হচ্ছে প্রকৃত ভর, তাহলে উপরে হবে হচ্ছে একটি পরমাণু ভর, যেহেতু পারমাণবিক ভর বলতেছি, যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর বলতেছি, তাহলে উপরে হবে একটি পরমাণুর প্রকৃত ভর, তাহলে উপরে হবে একটি পরমাণুর প্রকৃত ভর, আর নিচে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মান। সেই স্ট্যান্ডার্ড মানটা কত? সেই স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে, ধরো কার্বনের একটা কার্বনের কয়েকটা আইসোটোপ আছে। আচ্ছা, আইসোটোপ জিনিসটা তো তোমরা মনে হয় জানো যে আইসোটোপ হচ্ছে পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা হচ্ছে ভিন্ন। তাহলে কার্বনের একটা আইসোটোপ হচ্ছে, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? ওই যে মনে আছে তো, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কোথায় লিখতে হয়? বাম দিকে নিচের কোণায় লিখতে হয়। তো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তো প্রকৃতিতে দেখা যায় 3 ধরনের হচ্ছে তোমার কার্বন পাওয়া যায়, মানে মোটামুটি ঘুরে ফিরে 3 ধরনের হচ্ছে কার্বন পাওয়া যায়। সেই 3 ধরনের কার্বন কি কি? এক শ্রেণীর কার্বন আছে যার ভর সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে 12। এক শ্রেণীর কার্বন পাওয়া যায় যার ভর সংখ্যা হচ্ছে 13, অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে 13। আরেক ধরনের তেজস্ক্রিয় কার্বন পাওয়া যায় যার ভর সংখ্যা হচ্ছে তোমার 14। অর্থাৎ দেখো প্রত্যেকটারই তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার সেম বা প্রোটন সংখ্যা সেম, এই জন্য প্রত্যেকটাই হচ্ছে কার্বন। তবে এই কার্বনের ভর সংখ্যা 12, এই কার্বনের ভর সংখ্যা 13, এই কার্বনের ভর সংখ্যা 14। তো আমরা জানি যে একই পারমাণবিক ভর, একই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা হইলে, দেখো প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা সেম কিন্তু এখানে ভর সংখ্যা ভিন্ন হইলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাদেরকে কি বলে ভাই? পরস্পরের হচ্ছে আইসোটোপ বলে, ঠিক আছে? আইসোটোপ। এখানে একটা জিনিস হচ্ছে মাথায় রাখবা, আইসো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে একই। আইসো একটা গ্রিক শব্দের মানে হচ্ছে একই, ঠিক আছে? আর প দিয়ে তুমি মনে রাখবা হচ্ছে প্রোটন, তার মানে আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা। সহজ কথা, মানে একই প্রোটন সংখ্যা। আইসো একটা গ্রিক শব্দ, এর মানে একই বা সেম, আর পতে মনে রাখবা প্রোটন, তার মানে আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা সেম। প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। তাহলে এই যে 3 ধরনের আইসোটোপ আছে, সেই 3 ধরনের আইসোটোপের মধ্যে এই যে কার্বন 12 যে আইসোটোপটা আছে, এই কার্বন 12 আইসোটোপের যে ভর, এই কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর যে ভর, সেই ভরকে, সেই ভরের হচ্ছে 12/1 ভাগ, সেই ভরের 12/1 ভাগকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিছি। তাহলে এরকম একটা কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরকে 12 দিয়ে ভাগ করলে যে 12/1 ভাগ ভর পাওয়া যায়, সেই 12/1 ভাগ ভর হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম।
এটার 12/1 আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে নিছি, সেই স্ট্যান্ডার্ডটা দিয়ে আমি এখানে ভাগ করব যে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 যেটা মান আলটিমেটলি হিসাব করে দেখা গেছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে নিচে লেখো 1.66 × 10⁻⁻24, আর উপরে হবে একটি প্রকৃত ভর। তো প্রকৃত ভর দেওয়া আছে এত গ্রাম, তাহলে এতকে জাস্ট এখন এত দিয়ে ভাগ করো, এতকে এত দিয়ে ভাগ করো, তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তোমার আলটিমেটলি কি আসবে ভাই? অ্যান্সার চলে আসবে 27। বাকিটা তুমি পারবা ক্যালকুলেটরে, এটা দেওয়া আছে এখানে বসাবা, এটা এখানে। বাট আমি তোমাকে বেসিকটা ধরায় দিচ্ছি, এই জিনিসটা অনেকে জানে না, কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 কত, এটা অনেকে জানে না, এটা হচ্ছে কাহিনী। আচ্ছা, এরপরে চলে আসো, দেখো অ্যালুমিনিয়াম এখানে 13 আছে, উপরে 27 আছে, বলছে এই সংকেতটিকে মৌলে, এই সংকেতটিতে মৌলের। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বাম দিকে নিচের কোণায় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা লেখা হয়, অর্থাৎ 13, ঠিক আছে। আচ্ছা, বাম দিকে উপরের কোণায় ভর সংখ্যা লেখা হয়, ঠিক আছে। আর ডান দিকে উপরের কোণায় হচ্ছে চার্জ সংখ্যা লেখা হয়, বাট এখানে ডান দিকে উপরের কোণায় কোনো চার্জ লেখা হয় নাই। চার্জ লেখা হয় নাই মানে কি? এটা চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ মানে কি? তাহলে এখানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান, কারণ আমরা জানি কি যে পরমাণুতে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে যতগুলা প্রোটন আছে ঠিক ততগুলাই যদি ইলেকট্রন থাকে, তাহলে যতগুলা পজিটিভ চার্জ আছে ঠিক ততগুলাই যদি নেগেটিভ ইলেকট্রন থাকে, তাহলে একটা আরেকটাকে ব্যালেন্স করে দেয়, ফলে চার্জ নিরপেক্ষ হয়। যেটা এখানে দেখা যাচ্ছে যে চার্জ নিরপেক্ষ, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে প্রোটন আর ইলেকট্রন এই দুইটা হচ্ছে সমান, কারণ একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তো সমান সমান থাকলে একটা আরেকটাকে ব্যালেন্স করে চার্জ নিরপেক্ষ। তাহলে এখানে যদি 13টা প্রোটন থাকে, তাহলে যেহেতু এটা চার্জ নিরপেক্ষ, তাহলে 13টা কি থাকবে? অবশ্যই 13টা ইলেকট্রনও থাকবে, তাহলে এখানে ইলেকট্রনও থাকবে 13টা, তাহলে এটা ভুল। তাহলে অ্যান্সার হবে 1 আর 2, ঠিক আছে। ওকে, এটা বইয়ের বিভিন্ন জায়গার অনুশীলনী। অ্যাটমের ধারণা কে দেন? এটা টাইপ 1-এ চলে আসতেছে, দেখো তাহলে আমরা এখন টাইপ 1-এ চলে আসতেছি, ঠিক আছে, বুঝছো? ওকে, তাহলে অ্যাটমের ধারণা হচ্ছে কে দেন বলো? ডেমোক্রিটাস নামক একজন গ্রিক দার্শনিক হচ্ছে অ্যাটম ধারণাটা হচ্ছে দেন, ঠিক আছে। ওকে, এগুলো তোমরা বইয়ে আছে। মানব শরীরে মোট কত ধরনের হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন মৌল আছে? মানব শরীরে মোট কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে বলো তো? 26 ধরনের বইয়ে আছে। এর মধ্যে শুধু একটা জিনিস মাথায় রাখো, কোন, CHON, কোন, এই কোন আইসক্রিম না, এই কোন হচ্ছে মানব শরীরের প্রধান উপাদান, এটা একটু মনে রাখবা। এই কোন আইসক্রিম, CHON, এই কোন আইসক্রিম হচ্ছে মানব শরীরের প্রধান উপাদান, এটা একটু খেয়াল রাখবো। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 4টা হচ্ছে প্রধান উপাদান, তবে সব মিলে হচ্ছে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। এটা বইয়ের কোশ্চেন, প্লাস দেখো এটা কতবার বোর্ডে আসছে, দেখছো? ওকে, তাহলে মানব দেহে বিদ্যমান মৌলসমূহ এই যে আমরা লেখায় দিছি একটু, এই যে কোন, CH, এই যে ON, কোন, তাহলে মনে থাকবে CHON, কোন, এই 4টা হচ্ছে প্রধান উপাদান, তবে টোটাল 26টা থাকে। আচ্ছা, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কত? আচ্ছা, পর্যায় সারণীতে সব মিলায় মৌল আছে 118টা, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টা, আর 20টা হচ্ছে তোমার কোথায় পাওয়া যায়? বাকি 20টা হচ্ছে তোমার পাওয়া যায় কৃত্রিম ভাবে। তাহলে কৃত্রিম মৌলের সংখ্যা কত? 20টা। তাহলে প্রাকৃতিক ভাবে 98টা, কৃত্রিম মৌলের সংখ্যা হচ্ছে 20টা। আচ্ছা, লেখার চককে ভাঙলে হচ্ছে তোমার আলটিমেটলি কি কি জিনিস হচ্ছে তোমার পাওয়া যায়? এটা সরাসরি হচ্ছে তোমার বইয়ে আছে, ঠিক আছে। লেখার চকের মধ্যে মূলত কি থাকে বলো তো? লেখার চকের মধ্যে মূলত হচ্ছে ক্যালসিয়াম থাকে, তোমার হচ্ছে কার্বন থাকে। চক মানে কি? চক মানে এখানে কার্বন থাকবে, অক্সিজেন থাকবে, দুটা নরমাল। তাহলে কার্বন অক্সিজেন থাকবে, সাথে কি থাকবে বলো তো? ক্যালসিয়াম থাকবে, গুড়া জিনিস থাকে, বুঝছো? হাইড্রোজেন তো থাকবেই না, হাইড্রোজেন গ্যাস জাতীয়, এটা নরমালি থাকবে না। অ্যালুমিনিয়াম ধাতু, চকের মধ্যে কোনো ধাতু থাকে? তুমি নিজেই বলো, মানে অ্যালুমিনিয়াম টাইপ থাকে। অ্যালুমিনিয়াম হচ্ছে চকচকে ধাতু, চকচকে ধাতু তো চকের মধ্যে থাকে না। সোডিয়াম হচ্ছে এটা খুব বিক্রিয়া করে, এটাও নরমালি হচ্ছে থাকে না, থাকে হচ্ছে ক্যালসিয়াম জাতীয় ধাতু থাকে, ঠিক আছে। ওকে, তাহলে ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন, এটা বইয়ে আছে। কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ তো বুঝোই যে একাধিক প্রকারের হচ্ছে তোমার মৌলিক পদার্থ নিয়ে গঠিত জিনিসটাই হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে বলো তো এখানে লোহা শুধু লোহা দিয়ে গঠিত, রূপা এটা মৌলিক পদার্থ, সালফার মৌলিক পদার্থ, মোম, এই মোম মূলত হাইড্রোকার্বন দিয়ে গঠিত, অর্থাৎ কার্বন হাইড্রোজেন যৌগ দিয়ে গঠিত, হাইড্রোকার্বন দিয়ে গঠিত মোম, এটাই হচ্ছে তোমার যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের গুণ বজায় রাখে এমন ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। এটা অনুপরমাণু সংজ্ঞাতে পড়ছি যে মৌলিক পদার্থের গুণাবলী বিদ্যমান এরকম সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু, আর যৌগিক পদার্থের গুণাবলী বিদ্যমান এরকম সবচেয়ে ক্ষুদ্রতম পদার্থকে ক্ষুদ্রতম জিনিসকে বলা হয় অণু, তাই না? এগুলো আমরা জানি, পরমাণু, অণু সংজ্ঞা। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? পরমাণু। তাহলে এগুলো তো আমরা খুব সহজেই পারবো। আচ্ছা,
এখানে বলছে 2O, এটা কিন্তু 20 না, অনেকে পড়তে ভুল করতে পারো, এটা আসলে 2, এই যে ও ও, এটা ও। তাহলে 2O দিয়ে আসলে কি বোঝায়? আমরা জানি যে প্রতীক দ্বারা হচ্ছে একটা পরমাণু বোঝায়, তাই না? তাহলে শুধু ও, এটা হচ্ছে অক্সিজেনের একটা প্রতীক, তাহলে এটা দিয়ে একটা পরমাণু বোঝায়। পথে প্রতীক, পথে পরমাণু, এমনি মনে রাখবা। তাহলে এটা দিয়ে অক্সিজেনের একটা পরমাণু বোঝায়। তাহলে সামনে একটা 2 থাকলে এটা অক্সিজেনের আসলে 2টা পরমাণু বোঝাচ্ছে, এটা কিন্তু অক্সিজেনের 2টা পরমাণু বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। কিন্তু এই যে দেখো O2 দিয়ে কি বোঝায়? অক্সিজেনের অণু বোঝায়, তাই না? এটা হচ্ছে সংকেত, এটা কিন্তু আর প্রতীক না। আমরা জানি যে প্রতীকের পাশে যদি এরকম করে কিছু লিখি তখন এটা সংকেত হয়ে যায়, তাই না? সংকেত দ্বারা কি বোঝায়? অণু বোঝায়, তুমি এগুলো পড়ছো। তাহলে এটা কিন্তু অণু বোঝায়, তাহলে এটা মৌলের অণু, কারণ এটা সবই অক্সিজেনের অণু। অক্সিজেন একটা মৌলিক পদার্থ, তাহলে এটা মৌলের অণু বোঝাচ্ছে। NH3, এটাও কি? এটাও একটা সংকেত, তাহলে সংকেত দ্বারা কি বোঝায়? অণু বোঝায়। তবে এটা দেখো একাধিক পরমাণু দিয়ে গঠিত, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, তাহলে একাধিক পরমাণু দিয়ে গঠিত সংকেত, মানে এটা যৌগের অণু। একাধিক পরমাণু মানেই যৌগ, তাহলে এটা যৌগের অণু বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসো, সোডিয়ামের ল্যাটিন নাম কোনটা? আচ্ছা, সোডিয়ামের ল্যাটিন নাম কোনটা? এগুলো একটু মনে রাখতে হবে। ন্যাট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম থেকে আসছে প্রতীকটা Na। ঠিক আছে, স্ট্যানাম, এটা হচ্ছে টিনের ল্যাটিন নাম স্ট্যানাম। ওলফ্রাম হচ্ছে টাংস্টেনের ল্যাটিন নাম। স্টিবিয়াম হচ্ছে অ্যান্টিমনির ল্যাটিন নাম। ঠিক আছে, এগুলো আমরা একটা ছকে তোমাদেরকে দেখায় দিই, এগুলো একবার একটু দেখে নাও। তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, সেখান থেকে আসছে Na। কপারের ল্যাটিন নাম কাপ্রাম, থেকে আসছে Cu। পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, থেকে আসছে K। সিলভার আর্জেন্টাম, ওই যে আর্জেন্টিনা, আর্জেন্টাম Ag। ঠিক আছে, টিনের ল্যাটিন নাম স্ট্যানাম Sn। অ্যান্টিমনির ল্যাটিন নাম স্টিবিয়াম, থেকে আসছে প্রতীক Sb। ঠিক আছে, তাহলে বলো টাংস্টেন। তাহলে টাংস্টেনের হচ্ছে তোমার ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম, এখান থেকে টাংস্টেনের হচ্ছে প্রতীক আসছে W। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো আমরা পারবো। কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? স্টিবিয়াম হচ্ছে অ্যান্টিমনির হচ্ছে ল্যাটিন নাম। ঠিক আছে, তাহলে এগুলো পারবা। অ্যান্টিমনির ল্যাটিন নাম স্টিবিয়াম, ওকে। টিনের প্রতীক কোনটা? টিনের ল্যাটিন নাম কি? স্ট্যানাম। দেখো, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম, এখান থেকে প্রতীকটা আসছে S, আর এই যে একটা N, Sn। ঠিক আছে, তাহলে টিন, তাহলে স্ট্যানাম। ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটা? ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক হচ্ছে K, ক্যালিয়াম, ওই যে পটাশিয়াম K, ক্যালিয়াম। ঠিক আছে, আরো 2-3টা হচ্ছে তোমার ল্যাটিন আমি তোমারে দেখাই। পটাশিয়ামের তাহলে প্রতীক কোনটা? K। ঠিক আছে, আরো 2-3টা আমি তোমার একটু দেখাই। গোল্ড, এটা একটু মনে রাখবা, গোল্ড, হ্যাঁ, স্বর্ণ, এটার ল্যাটিন নাম হচ্ছে অরাম, এখান থেকে আসছে হচ্ছে Au। ঠিক আছে, তারপরে হচ্ছে মার্কারি মানে হচ্ছে পারদ, বুঝছো? পারদের ল্যাটিন নাম হাইড্রার জিরাম, এখান থেকে আসছে Hg। বুঝছো? এগুলো একটু দিয়ে দিলাম, লিখে দিলাম, আসতে পারে পরীক্ষায়। পটাশিয়াম, তাহলে এগুলো তোমরা পারবা। কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? বলো, এখানে কোন প্রতীকটা ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? এই যে কপার, কাপ্রাম। ঠিক আছে, মার্কারির ল্যাটিন নাম একটু আগে পড়াইছি, এটা প্র্যাকটিস করবা। HW বলছি না যে আমরা পড়াবো প্লাস হচ্ছে প্র্যাকটিস করাবো। ওকে, অ্যান্টিমনি পড়াইছি একটু আগে, এটা হচ্ছে HW, প্র্যাকটিস করবা, পড়বা প্লাস প্র্যাকটিস করবা, একদম বেস্ট কম্বিনেশন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কোনটা? আছে, এবার আমরা টাইপ 4 এ চলে আসতেছি। এতক্ষণ আমরা প্রতীকে ছিলাম, এখন টাইপ 4 সংকেতে চলে আসতেছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, বলো এটা সংকেত কি? HCl। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি? H2O, পানি সংকেত। এটা কি? H2CO3, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, আর এটা কি? পারক্লোরিক অ্যাসিড। বুঝছো? আচ্ছা, এগুলো আমরা দেখাবো। এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে পানি H2O। ওকে, তাহলে দেখো আমরা একটু দেখি। নাইট্রোজেন, এটা সংকেত কি? N2, 2টা নাইট্রোজেন পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, জন্য সংকেত হচ্ছে N2। আচ্ছা, অ্যামোনিয়া NH3, ক্লোরিন, 2টা ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু তৈরি হয়, তাহলে Cl2 হচ্ছে ক্লোরিনের সংকেত। সালফিউরিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি, H2SO4। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের অণুতে দেখো 3টি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু আছে, এদের পরমাণু সংখ্যার অনুপাত 2:1:4। তাহলে মৌল 3টা কি? সালফিউরিক অ্যাসিড, তুমি লিখেই দেখো না, সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো, তাইলেই বুঝবা, H2SO4। তাহলে দেখো এখানে হাইড্রোজেন আছে 2টা, ঠিক আছে, সালফার আছে এই যে একটা, আর অক্সিজেন আছে এই যে 4টা।
তাহলে বুঝতেছো? তাহলে মৌল তিনটা কি কি? হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। তাহলে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এই যে। ঠিক আছে, ওকে। কোনটি অণুর সংকেত নয়? বলছে নিচের কোনটি অণুর সংকেত নয়? দেখো, এটা পানির অণু, এটা অক্সিজেন অণু, এটা হাইড্রোজেন অণু, কিন্তু এটা অণুর সংকেত নয়। এটা কি? এটা আসলে দুইটা হাইড্রোজেন পরমাণুকে বোঝাচ্ছে। ওই যে আবারও চলে যায়, শুধু এইচ দ্বারা কি প্রতীক বুঝায়, পথে প্রতীক, পথে পরমাণু, তাহলে এটা একটা পরমাণু বোঝায়। তার সামনে দুই দিলে বুঝাচ্ছে এটা দুইটা পরমাণু বোঝাচ্ছে। তার সামনে দুই দিলে এটা দুইটা হাইড্রোজেন পরমাণু বুঝাচ্ছে। এটা কিন্তু সংকেত না, এটা হচ্ছে প্রতীক, দুইটা হাইড্রোজেন পরমাণুকে বোঝাচ্ছে। ওকে, এবার আসো হচ্ছে পরমাণুর হচ্ছে সাংগঠনিক কণা। তাহলে পরমাণুর সাংগঠনিক কণাগুলো হচ্ছে আমাদেরকে একটু জেনে ফেলতে হবে, ঠিক আছে, যে কি কি জিনিস আছে, কি আছে না আছে। তো চলো আমরা একটু দেখি। তাহলে এই যে পরমাণুর সাংগঠনিক কণা বা এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে প্রথমেই টাইপ 5-এ। তো একটু দেখো, প্রথমে ইলেকট্রন, ইলেকট্রনকে প্রকাশ করা হচ্ছে ই দিয়ে। আমরা এটা কোত্থেকে আসছে? আমরা একটা পরমাণুর মধ্যে তিনটা জিনিস, বেসিক তিনটা জিনিস পাবো, ঠিক আছে। পরমাণুর একদম কেন্দ্রের যে জিনিসটা তাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর একদম কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, আমি তোমার একটু এটা ছবি এঁকে দেখাইলে তোমার জন্য ভালো হবে। ধরো এটা হচ্ছে একদম পরমাণুর কেন্দ্র, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আছে। নিউক্লিয়াসের চারপাশে কি আছে? বোর পরমাণু মডেল অনুযায়ী, আমি সহজ করে বলতেছি। তাহলে এটা ধরো হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত এরকম বৃত্তাকার কক্ষপথ আছে। এই বৃত্তাকার কক্ষপথগুলোতে তোমার ঘুরতে থাকে হচ্ছে ইলেকট্রন। এই বৃত্তাকার কক্ষপথগুলোতে মনে করো তোমার ঘুরতে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে এই যে ইলেকট্রন ঘুরতেছে, তাহলে এগুলো হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। আর এই যে নিউক্লিয়াস, এই পজিটিভ যেটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে তোমার দুইটা জিনিস থাকে। নিউক্লিয়াসের ভিতরে তোমার ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে আর চার্জ নিরপেক্ষ, এটার পজিটিভ না নেগেটিভ না কিছু না, চার্জ নিরপেক্ষ হচ্ছে নিউট্রন থাকে। ওই যে নিরপেক্ষকে ইংলিশে কি বলে? নিউট্রাল। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ। এই নিউট্রাল থেকে শব্দটা আসছে নিউট্রন। তাহলে বুঝছো? তাহলে এই ধনাত্মক নিউক্লিয়াসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন, আর নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে চার্জ নিরপেক্ষ নিউট্রন আর পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন, তো সব মিলে পজিটিভ হয়ে যায়। কারণ একটার চার্জ পজিটিভ আর একটার চার্জ মনে করো জিরো, তো পজিটিভ আর জিরো মিলে কি হবে? পজিটিভই তো হবে, তাই না? এই জন্য নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, এর ভিতরে তাহলে প্রোটন এবং নিউট্রন থাকে। আর এর চারপাশে ঘুরতে থাকে হচ্ছে ইলেকট্রন, যার চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, ওকে। তাইলে এই যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, কত? একটু মানগুলো মুখস্থ রাখতে হবে। যেহেতু নেগেটিভ তাহলে সামনে একটা মাইনাস থাকবে, তাহলে -1.60 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে প্রকৃত আধান বা প্রকৃত চার্জ। প্রোটন, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে সমান, জাস্ট বিপরীত। বিপরীত কেন? ইলেকট্রন নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ, তাহলে +1.60 × 10⁻⁻19 কুলম। দেখছো, একটা হচ্ছে -1.60 × 10⁻⁻19 কুলম, আর একটা হচ্ছে +1.60 × 10⁻⁻19 কুলম। আচ্ছা, নিউট্রন সে নিউট্রাল, এই জন্য তার চার্জ শূন্য। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে প্রকৃত আধান তো বুঝছো বা প্রকৃত চার্জ তো বুঝছো। এবার আমরা একটু আগে আপেক্ষিক আধান বুঝি। আপেক্ষিক মানে কি? একজনের তুলনায় আরেকজন কতটুকু। এই আপেক্ষিক আধান বের করার জন্য প্রত্যেকের চার্জকে এই 1.60 × 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হয়। একটু আগে পড়াইছো যে আপেক্ষিক পারমাণবিক ভরে, যে কোনো কিছু আপেক্ষিক মানে তুলনা। তো তুলনা করতে গেলে তুমি কোনো একটা প্রকৃত মানকে একটা স্ট্যান্ডার্ড মান দিয়ে ভাগ করতে হয়। তো এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে 1.60 × 10⁻⁻19। তাহলে তুমি আমারে বলো, এই -1.60 × 10⁻⁻19 এটারে যদি আমি এই 1.60 × 10⁻⁻19 দিয়েই যদি ভাগ করি, অর্থাৎ এই সংখ্যা দিয়েই যদি এটারে ভাগ করি, অ্যান্সার কত হবে? -1, কারণ সামনে একটা -1। এই জন্য ইলেকট্রনের আপেক্ষিক আধান বা তুলনা করে আমরা যে আধান পাই সেটা হচ্ছে -1। আবার সেম ভাবে প্রোটনের ক্ষেত্রেও চিন্তা করো, প্রোটনের যে প্রকৃত আধান আছে সেটাকে আমি হচ্ছে স্ট্যান্ডার্ড মান দিয়ে ভাগ করব। এখানে স্ট্যান্ডার্ড মানটা কত? এই যে এই মানটাই স্ট্যান্ডার্ড মান 1.60 × 10⁻⁻19। তাহলে এইটারে যদি এটা দিয়েই ভাগ করি তাহলে অ্যান্সার কত আসবে? +1। এবার সামনে একটা প্লাস আছে, +1। এই জন্য প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1। আর এটা 0, তো 0কে তুমি যেই মান দিয়েই ভাগ করো না কেন এটা 0ই আসবে, এই জন্য এটার আপেক্ষিক আধান হচ্ছে 0। নিউটনের আপেক্ষিক আধান হচ্ছে 0। বুঝতে পারতেছো? আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে সেম ভাবে এদের ভর আছে। একটা সিঙ্গেল ইলেকট্রনের ভর হচ্ছে অনেক কম, একটা সিঙ্গেল ইলেকট্রনের ভর অনেক কম। অনেক কম মানে অনেক কম। কত? 9.11 × 10⁻⁻28 গ্রাম। গ্রাম বা এটাকে যদি কেজিতে কনভার্ট করো, কেউ যদি এটাকে কেজিতে কনভার্ট করো, অ্যান্সারটা আসবে এরকম 9.11
ইন্টু 10⁻³ হচ্ছে -31 কেজি। গ্রাম থেকে কেজিতে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করতে হয়। গ্রাম থেকে কেজিতে কনভার্ট করলে কি করতে হয় ভাইয়া? 1000 দিয়ে ভাগ করতে। আচ্ছা, কেন 1000 দিয়ে ভাগ করতে হয়? আমার মনে হয় তোমরা এটা জানো, কারণ আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি। 1 কেজি মানে কি? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম যদি 1 কেজি হয়, তাহলে তুমি আমারে বলো 1 গ্রাম সমান সমান কত কেজি? তাহলে 1 গ্রাম, ঐকিক নিয়ম, 1000 গ্রাম যদি 1 কেজি হয়, তাহলে 1 গ্রাম সমান সমান কত কেজি? 1/1000, তাই না? তাহলে জিনিসটা হবে 1/1000 হচ্ছে তোমার কেজি। বুঝতেছো? একদম সিম্পল। তাহলে একদম সিম্পল না? তাহলে দেখছো, গ্রাম থেকে দেখো কেজিতে কনভার্ট করতেছো, তুমি কি করতেছো? 1000 দিয়ে ভাগ করতেছো। এখন 1000 দিয়ে ভাগ করার যে কথা, বলো তো আমরা 1000কে যদি 10⁻³ লিখি, 1000কে যদি আমি 10⁻³ লিখি, আমার কি অনেক বড় পাপ হবে? জি রাহাত ভাই, আপনি বিশাল বড় পাপ করে ফেলছেন, আপনার এখন পুলিশ এসে ধরবে। আচ্ছা না, কোনো পাপই হবে না। 10⁻³ মানেই 1000, এটা মনে রাখবা। পাওয়ারের নিয়মে ম্যাথমেটিক্সে পড়ছো, এটা একটু শর্টকাট মনে রাখো। পাওয়ার যত, মনে রাখবা 10-এর উপরে পাওয়ার যত, মনে রাখবা ঠিক ততগুলা শূন্য দিতে হয়। একের ডান পাশে ঠিক ততগুলা শূন্য, অর্থাৎ 10⁻³ এখানে পাওয়ার কত? 3। তাহলে একের ডান পাশে 3টা শূন্য দাও। 10⁻³ মানে আসলে একের ডান পাশে 3টা শূন্য মানে 1000। ধরো 10⁻⁴, ভাইয়া 10⁻⁴ তাহলে কত হবে? তাহলে 10-এর উপরে পাওয়ার কত? 4। তাহলে যত পাওয়ার ততগুলা শূন্য, যত পাওয়ার একের ডান পাশে ততগুলা শূন্য, তাহলে 10⁻⁴, তাহলে 4টা পাওয়ার, তাহলে এখানে 4টা শূন্য দিবা। 1টা 2টা 3টা 4টা শূন্য দাও, এটাই হচ্ছে 10⁻⁴, মানে হচ্ছে 10,000। বুঝছো? ক্লিয়ার? তাহলে 1000কে আমি একের ডান পাশে 3টা শূন্য, এই জন্য 10⁻³ দিয়ে লিখতে পারি। তার মানে 10⁻³ দিয়ে আসলে ভাগ করলেই হয়ে যায়। তাহলে যদি 10⁻³ দিয়ে ভাগ করি, তাহলে তুমি আমারে বলো, তাহলে গ্রাম থেকে কেজিতে নেওয়ার সময় আমি এখানে একটা এক্সট্রা 10⁻³ দিয়ে ভাগ করব। তাহলে এই জিনিসটাকে যদি আমরা 10⁻³ দিয়ে ভাগ করি, তোমরা সূচক পড়ছো না? ম্যাথের সূচক পড়ছো না? ম্যাথের সূচকে বলো তো আমরা কি পড়ছি? কোনো কিছুকে পাওয়ার দিয়ে ভাগ করলে কি হয়? পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তাহলে তুমি সিম্পলি চিন্তা করো, 10⁻⁻28 কে যদি আমি 10⁻³ দিয়ে ভাগ করি, তাহলে আলটিমেট রেজাল্টটা কি? -28 থেকে আরো 3 তোমাকে মাইনাস করতে হবে, কারণ সূচকের নিয়মে ভাগ করলে, পাওয়ার দিয়ে ভাগ করলে সেটা আলটিমেটলি বিয়োগ হয়ে যায়, পাওয়ারে বিয়োগ হয়ে যায়। তাহলে 10⁻⁻28 কে 10⁻³ দিয়ে ভাগ করলে, তাহলে 10⁻⁻28 আর -3, তাহলে -28 -3 মানে কত? -31 কেজি। এই জন্য এটা এইভাবেও পরীক্ষায় দিতে পারে যে 9.11 × 10⁻31 কেজি। বুঝছো? ওকে, দেখছো আমি তোমাদেরকে একদম বেসিক সহ সব পড়াচ্ছি, সূচকের বেসিকটাও ক্লিয়ার। ক্লিয়ার? বুঝছো তো? এই যে এরকম আসছে ব্যাপারটা, যে 10⁻⁻28 কে আমি 10⁻³ দিয়ে ভাগ করছি। তাহলে সূচকের নিয়মে ভাগ করলে পাওয়ার যত সেটা আসলে বিয়োগ করতে হয়। সো তারপরে লাইনটা কি হবে? তারপরে লাইনটা হবে, তাহলে 10⁻³ দিয়ে ভাগ করা মানে আসলে এখান থেকে 3 বিয়োগ করো, তাহলে -28 -3 মানে -31। শেষ। তাহলে এটা পারবা। এবার আসো প্রোটন। প্রোটনের ভর কত? 1.673 × 10⁻⁻24 গ্রাম। একটু মুখস্থ রাখবা। নিউটনের ভর কত? 1.67, প্রায় কাছাকাছি, খালি এখানে 3 এখানে 5। 1.675 × 10⁻⁻24 গ্রাম, প্রায় কাছাকাছি, তাই না? প্রায় কাছাকাছি। আচ্ছা, এখন আসো, এটা তো প্রকৃত ভর। এখান থেকে আবার আমরা আপেক্ষিক ভর বের করছি। তো আপেক্ষিক ভর বের করার জন্য আমরা কি করছি জানো? সবগুলোকে 1.67 দিয়ে ভাগ করব। সবগুলোকে কত দিয়ে ভাগ করব? এই 1.67 × 10⁻⁻24 দিয়ে ভাগ করব। তাহলে আমারে বলো, প্রোটনের তাহলে আপেক্ষিক ভর কত? দেখো, আমি যদি এই সংখ্যাকে যদি এই সংখ্যা দিয়েই যদি ভাগ করি, তাহলে আপেক্ষিক ভর, ওই আপেক্ষিক মানে তুলনা করতে হয়, এই জন্য একটা স্ট্যান্ডার্ড মান দিয়ে ভাগ করতে হয়। সেই স্ট্যান্ডার্ড মানটা মনে করো এটা। তাহলে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্ট কত? 1 আসবে। তাহলে আপেক্ষিক ভর কত? 1। এই জন্য প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1। আবার সেম ভাবে এটারে যদি এই সংখ্যা দিয়ে ভাগ করি, দেখো এটা আর এটা কিন্তু প্রায় কাছাকাছি না? দশমিকের পরে চিন্তা করলে ওই 0.673 যে কথা, 0.675 একই কথা। সো তাহলে এই জিনিসটাকে যদি আমি এই জিনিসটা দিয়ে ভাগ করি, 1ই আসবে। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো, এটার এটা দিয়ে ভাগ করো, দেখবা 1.0000 মানে 1ই আসে আসলে। তাহলে জিনিসটা 1। এই জন্য নিউট্রন এবং প্রোটন এই দুইটার আপেক্ষিক ভর হচ্ছে 1। কিন্তু ইলেকট্রনের যে ভরটা আছে, যেই ভরটারে তুমি যদি এই মান দিয়ে ভাগ করো, কারণ আমরা স্ট্যান্ডার্ড মান ধরছি কিন্তু এটা, তাইলে ইলেকট্রনের প্রকৃত ভরকে যদি স্ট্যান্ডার্ড মান দিয়ে ভাগ করো, এটা আসবে হচ্ছে 1/1840। এটা অ্যাকচুয়ালি কত আসে? এটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে 1/1840। তো দেখা যায় কি জানো, 1/1840 এটা আলটিমেটলি ক্যালকুলেটরে দিলে
.0000 কিছু একটা আসে, অর্থাৎ 0.00 কিছু। এই 0.00 কিছু একটা মানে আসলে শূন্যই, মানে একদম কম একটা মান আসে, একদম ছোট্ট একটা মান আসে যেটা অলমোস্ট শূন্য ধরা যায়। এই জন্য ইলেকট্রনের আপেক্ষিক ভরটাকে শূন্য ধরছে। তুমি ক্যালকুলেটরে করে দেখতে পারো, এটারে এই মান দিয়ে তুমি ভাগ করে দেখো, এই জিনিসটার এই মান দিয়ে ভাগ করে দেখো, একদম শূন্য, এই শূন্যের কাছাকাছি কিছু একটা আসবে। এই জন্য শূন্যই ধরে নিছে, এই জন্য ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে শূন্য। বুঝছো? দ্যাটস ইট। তাইলে অনেক কিছু আমরা শিখে ফেললাম। তাইলে এবার আসা আমাদের জন্য ইজি হবে। তাহলে ইলেকট্রনের প্রকৃত আধান, প্রকৃত বলছে, প্রকৃত বললে কত? নেগেটিভ চার্জ, তাহলে -1.6 × 10⁻19 কুলম্ব প্রকৃত বলছে, আপেক্ষিক বলে নাই কিন্তু। আচ্ছা, একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? প্রকৃত ভর বলছে, তাহলে বলো 9.11 × 10⁻28 গ্রাম অথবা 9.11 × 10⁻31 কেজি হবে। তো এখানে গ্রাম গ্রাম আছে, এটাই আছে সরাসরি। ওকে, এটা কিন্তু হবে না। অনেকে এটা ভাবতে পারো, ভাই আপনি তো বলছিলেন 9.11 × 10⁻31 এটা কেজি হবে, এখানে কি কেজি আছে? কেজি না, এটা গ্রাম, তাহলে এটা ভুল। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? আচ্ছা, তাহলে বলো তো ইলেকট্রনের আপেক্ষিক ভর তাহলে কত? বলো, আপেক্ষিক বলছে, তাহলে কত হইলো? মাত্রই পড়াইলাম যে শূন্য হয়, ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য হয়। ঠিক আছে। আচ্ছা, একটু কয়েকটা জিনিস একটু মনে রাখতে পারো। 1897 সালে বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করছে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করছে। 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করছে। তাহলে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করছে, তারপরে হচ্ছে তোমার রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করছে 1911 সালে, চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করছে। ঠিক আছে, বুঝছো? তাহলে এগুলো একটু ইতিহাস পাতিহাস। আচ্ছা, তোমরা এই যে এখানে একটা নাম দেখতে পাচ্ছ সুন্দর, ডিএস ডাইনামিক স্কুল, তোমরা কিন্তু অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা বা এই ফেসবুক পেজটা বা হচ্ছে তোমরা এই টিকটক চ্যানেলটা বা হচ্ছে তোমরা এই ইনস্টাগ্রাম চ্যানেলটা অবশ্যই কি সাবস্ক্রাইব করে রাখবা। আমরা সব জায়গাতে হচ্ছে তোমাদেরকে পড়াচ্ছি, সবগুলা জায়গাতেই তুমি এই ভিডিওগুলো হচ্ছে পাবা, যেখানেই দেখবা সাবস্ক্রাইব করে রাখবা, ফলো দিয়ে রাখবা। আর আমাদের পেজে মেসেজ দিও, আমাদের সম্পর্কে কোনো কিছু জানতে হইলে বা আমাদের সাথে যদি সরাসরি কথা বলতে চাও, ফেসবুকে ডিএস ডাইনামিক স্কুল লিখে সার্চ দিয়ে যে পেজটা পাবা সেই পেজে আমাদেরকে মেসেজ দিও। ঠিক আছে, ওকে। আর এটা ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ফলো দিয়ে রাখবা, যাতে এরকম দুর্দান্ত ক্লাস তোমরা পেয়ে যাও। আচ্ছা, প্রোটনের আপেক্ষিক ভর, তাহলে প্রোটনের আপেক্ষিক ভর কত? 1। আচ্ছা, আপেক্ষিক ভরের কি কোনো একক আছে? আমাকে বলো তো, আপেক্ষিক ভরের কি কোনো একক আছে? না। কারণ দেখো এই জিনিসটাকে তুমি খেয়াল করে দেখো, কেন একক নাই? সিম্পল জিনিস, এই জিনিসকে আমরা এইটা দিয়েই ভাগ করতেছি। তাহলে এই জিনিসকে যদি আমরা এটা দিয়েই ভাগ করি, তাহলে গ্রাম গ্রাম কাটাকাটি চলে যায়, যে এটা এত গ্রাম ডিভাইডেড বাই হচ্ছে এত গ্রাম, স্ট্যান্ডার্ড যে মানটা সেটাও তো গ্রামেই হবে। তাহলে এত গ্রাম ডিভাইডেড বাই এত গ্রাম, তো গ্রাম গ্রাম কাটা, এই জন্য আপেক্ষিক ভরের কোনো একক নাই। এই সেম কারণে আপেক্ষিক আধানেরও কিন্তু কোনো একক নাই। কেন? কারণ এই যে আমরা এত কুলম্বকে এত কুলম্ব দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানেও একক কুলম্ব, স্ট্যান্ডার্ড যে মানটা সেটার মানও হচ্ছে কুলম্ব, তো কুলম্বকে কুলম্ব দিয়ে ভাগ করলে কাটাকাটি, যে এই জন্য আপেক্ষিক আধান বা আপেক্ষিক ভর এগুলার কিন্তু কোনো একক নাই, এগুলার কিন্তু কোনো একক নাই। সেম কারণে ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর, তারও কিন্তু কোনো একক নাই। কারণ ওই যে একটা কার্বন 12 আইসোটোপের ভরের, একটা কার্বন 12 সিঙ্গেল একটা পরমাণুর যে ভর, সেই ভরের 12/1কে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিছি, তো ওইটা দিয়ে যখন আমরা ভাগ করি যে গ্রাম গ্রাম কাটাকাটি চলে যায়, এই জন্য ওইগুলোর কোনো একক নাই। তার মানে আপেক্ষিক কোনো কিছু দেখলেই বুঝবা যে তার কোনো একক নাই, সো এখানে একক দাগানো যাবে না। তাহলে প্রোটনের আপেক্ষিক ভর শুধু 1, শুধু 1। কেউ যদি 1 গ্রাম দাগাও 0 পাবা, কেউ যদি 1 গ্রাম দাগাও 0 পাবা, কারণ আপেক্ষিক ভর ওই যে কাটাকাটি হয়ে গেছে গ্রাম গ্রাম, এই জন্য শুধু 1, কোনো একক নাই। ওকে, একটি প্রোটনের প্রকৃত ভর কত? প্রকৃত ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। তো এখানে 3 দেওয়া নাই, সমস্যা নাই, তাহলে 1.67 × 10⁻24 গ্রাম। বলো তো এটা কি? এই যে বি নম্বরের যে মানটা দেওয়া আছে সেটাই হচ্ছে ওই যে, মনে করে দেখো, একটি কার্বন 12 এটার আইসোটোপের 12/1 তাহলে একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 হচ্ছে এই যে এই মানটা 1.66 × 10⁻24 গ্রাম। এটা দিয়ে আমরা ভাগ করি ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে, বুঝছো? তাহলে দেখছো, লিখে দিচ্ছি, এবার তুমি বুঝতেছো। আর এটা আইসোটোপ কেন? কারণ কার্বনের এরকম 3টা আইসোটোপ আছে, একটার ভর সংখ্যা 12, একটার 13, একটা 14, তার মধ্যে যেটার 12, ওই 12টার একটা পরমাণুর ভরের 12/1 আমরা স্ট্যান্ডার্ড ধরে নিছি। ঠিক আছে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের হচ্ছে তোমার কত গুণ, অথবা একটি প্রোটন একটি ইলেকট্রনের চেয়ে কত গুণ ভারী? ওই যে বলছিলাম 1840 গুণ ভারী। ওই যে যখন আমরা প্রোটনের ভর দিয়ে ইলেকট্রনের ভরকে ভাগ করি, তাহলে কত আসে? ওই যে আসলে আসে হচ্ছে 1 বাই প্রায় 1840-এর কাছাকাছি, এরকম একটা মান আসে।
তার মানে একটা প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের তুলনায় কিন্তু 1840 গুণ ভারী, প্রোটন ভারী। বা উল্টাভাবে যদি বলো, একটি ইলেকট্রন একটা প্রোটনের ভরের তুলনায় 1840 ভাগের 1 ভাগ। বুঝছো? উল্টাভাবে যদি বলো যে একটি ইলেকট্রন একটা প্রোটনের তুলনায় 1840 ভাগের 1 ভাগ, বা একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের তুলনায় 1840 গুণ আর কি। এই হচ্ছে ব্যাপার। পরমাণুর চার্জ নিরপেক্ষতার কারণ কি? পরমাণুর চার্জ নিরপেক্ষতা একটু আগে বলছি, ওই যে পরমাণুতে যতগুলা প্রোটন থাকে পজিটিভ চার্জ, ঠিক ততগুলাই হচ্ছে ইলেকট্রন থাকে। আর প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ, তাহলে সমান সমান থাকার কারণে একটা আরেকটাকে ব্যালেন্স করে দেয়, প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যায়, ফলে চার্জ নিরপেক্ষ হয়। তার মানে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার সমতার কারণে পরমাণু চার্জ নিরপেক্ষ। ঠিক আছে। পারমাণবিক সংখ্যা ইংরেজির কোন অক্ষর দ্বারা হচ্ছে তোমার প্রকাশ করা হয়? বলো, পারমাণবিক সংখ্যাকে ইংরেজি হচ্ছে তোমার কোন অক্ষর দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়? জেড দ্বারা। পারমাণবিক সংখ্যাকে হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি। আর ভর সংখ্যাকে হচ্ছে আমরা এ দ্বারা হচ্ছে প্রকাশ করি, তাই না? আচ্ছা, বলো তো ভর সংখ্যা মানে কি? এই ভর সংখ্যা মানে মনে রাখবা, এই ভর সংখ্যা মানে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, ওকে। আর পতে পারমাণবিক সংখ্যা, পতে প্রোটন সংখ্যা, তার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা। ওকে, ভর সংখ্যাকে লেখা হয় পরমাণুর প্রতীকের কোন দিকে? মনে করে দেখো, ধরো ভর সংখ্যা, ধরো এটা হচ্ছে প্রতীক এক্স, আমি আবারও বুঝাই। তাহলে বাম দিকে নিচের কোনায় হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা লেখা হয়, বাম দিকে উপরের কোনায় তোমার ভর সংখ্যা লেখা হয়, তথা ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। আর ডান দিকে উপরের কোনায় চার্জ সংখ্যা লেখা হয়, ধরো প্লাস মাইনাস লেখা হয় চার্জ সংখ্যা। তাহলে বলো, তাহলে ভর সংখ্যাকে কোথায় লেখা হয়? পরমাণুর প্রতীকের বাম পাশে, এই যে উপরের কোনায় ভর সংখ্যাকে লেখা হয়। তাহলে বাম পাশে উপরে লেখা হয়। ওকে, পারমাণবিক সংখ্যাকে লেখা হয় পরমাণুর প্রতীকের, এই যে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে এটাকে লেখা হয় পরমাণুর প্রতীকের, দেখো বাম পাশে নিচের কোনায়, এটারে লেখা হয় হচ্ছে বাম পাশে নিচে, বাম পাশে নিচে লেখা হয় পারমাণবিক সংখ্যা। কোন মৌলের বা পরমাণুর আসল পরিচয় কোনটি? তাহলে কোন মৌলের বা পরমাণুর হচ্ছে আসল পরিচয় হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। কেন পারমাণবিক সংখ্যা? কারণ প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা আসলে ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা মৌলের, যেমন হাইড্রোজেন, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এই জন্যই হাইড্রোজেন পর্যায় সারণীর হচ্ছে 1 নম্বর মৌল। আবার ধরো সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এই জন্য সোডিয়াম হচ্ছে পর্যায় সারণীতে 11 নম্বর মৌল। তার মানে প্রত্যেকটা মৌলের বা পরমাণুর আসল পরিচয় হচ্ছে আসলে তার পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী তাদেরকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে, আধুনিক পর্যায় সারণীতে যদি আমরা বলি। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস অনুযায়ী স্থান দেওয়া হয়েছে। তাহলে আসল জিনিস হচ্ছে পারমাণবিক সংখ্যা, কারণ এই পারমাণবিক সংখ্যা যত পর্যায় সারণীতে ঠিক তত নম্বর অবস্থানে আছে মৌলটা। ঠিক আছে, দেখো এফ, আচ্ছা এই জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস, এইটা কিন্তু একটা চমৎকার জিনিস, এই জিনিসটা কিন্তু তোমাদের অনেকেরই হচ্ছে যে একটু সমস্যা হবে, অনেকেরই এটা কিন্তু একটু সমস্যা হবে। আসো, প্রশ্নটা কি, একটু হয়তো ছোট দেখাচ্ছে, একটু বড় করে লিখি। এফ মাইনাস, এখানে লেখা হচ্ছে 19, বলছে এই আয়নটিতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন। তাহলে এই আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত, এইটা তোমাকে বুঝতে গেলে আগে তোমার জানতে হবে পরমাণুর প্রতীকের বাম পাশে উপরে কি লেখা হয়? ভর সংখ্যা লেখা হয়। তার মানে এটা আসলে হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে এই ভর সংখ্যা, এটা মানে হচ্ছে আসলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ওকে, এটা লেখা আছে। এখন বলছে এখানে ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে আগে আমাকে জানতে হবে এখানে কতগুলো প্রোটন আছে। বলতো ফ্লোরিন, এটা আমাদের একটু মুখস্থ আছে। ফ্লোরিন পর্যায় সারণীতে কত নম্বর মৌল? তুমি পর্যায় সারণীটা খেয়াল করে দেখবা, ফ্লোরিন হচ্ছে পর্যায় সারণীতে 9 নম্বর মৌল, এগুলো মনে রাখতে হবে। তাহলে ফ্লোরিন 1 থেকে 30 পর্যন্ত, অ্যাটলিস্ট তোমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর সিরিয়াল মুখস্থ রাখতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট পর্যায় সারণীতে। এটা 9, 10 বা ইন্টার পর্যন্ত 1 থেকে 30, 35 মনে রাখতে পারলেই তুমি লিখতে পারবা। তো একদম ইন্টার পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে, বা এনডিসিতে চান্স পাইতে বা ডিএমসিতে, বুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে 1 থেকে 30 পর্যন্ত যদি মনে রাখতে পারো, এটাই দিয়েই তুমি চলে যাবে আর কি। ঠিক আছে, এরপরে যদি আরো মনে রাখতে পারো আরো ভালো, বাট 1 থেকে 30 মনে রাখতে পারলে ভালো মতো এনাফ হয়ে যায়। তো এর মধ্যে তাহলে ফ্লোরিন হচ্ছে 9 নম্বর মৌল। তাহলে ফ্লোরিন যেহেতু 9 নম্বর মৌল, তার মানে ওর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত? 9। আমরা আবারও বলতেছি, পর্যায় সারণীতে যত নম্বর পজিশনে থাকে ওর পারমাণবিক সংখ্যা তত হয়। তাহলে এটা 9 নম্বর পজিশন, তাহলে এটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 9, যেটাকে আমরা বাম দিকে নিচের কোণায় লিখতে পারি। তাহলে ওর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তাহলে যদি 9 হয়, ধরো এখানে কোনো চার্জ নাই, ধরো এখানে নর্মালি যদি কোনো চার্জ না থাকতো, তাহলে আমরা কি বলতাম? যে যতগুলা প্রোটন
ততগুলাই কি ইলেকট্রন থাকে। কোনো চার্জ না থাকলে আমরা কি বলতাম, যে যতগুলো প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন থাকার কারণে, যতগুলো পজিটিভ চার্জ ততগুলাই নেগেটিভ চার্জ থাকার কারণে প্লাস মাইনাস একটা একটাকে কাটাকাটি করে ব্যালেন্স হয়ে গেছে, ব্যাপারটা এরকম। তার মানে এইরকম অবস্থায়, ধরো এখানে কোনো চার্জ নাই, এরকম অবস্থায় থাকলে আমরা বলতাম যে এখানে যেহেতু 9টা পজিটিভ চার্জ আছে 9টা, তাহলে নেগেটিভ চার্জও থাকবে কয়টা, 9টা। কারণ এই যে 9টা পজিটিভ 9টা নেগেটিভ একটা একটাকে ব্যালেন্স করে দিবে। বাট প্রবলেমটা হচ্ছে প্রশ্নে তোমার বলে দিছে এটার চার্জ হচ্ছে মাইনাস, অর্থাৎ একটা নেগেটিভ চার্জ বেশি। তাহলে প্রশ্নে বলে দিছে এফ মাইনাস মানে কি, একটা নেগেটিভ চার্জ বেশি। তাহলে আমরা তো বুঝতেছি 9টা পজিটিভ চার্জ আর 9টা নেগেটিভ চার্জ থাকলে কোনো চার্জ থাকার কথা না, কিন্তু এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে একটা নেগেটিভ চার্জ বেশি। তাহলে একটা নেগেটিভ চার্জ বেশি মানে কি, তার মানে পজিটিভ চার্জের তুলনায় এখানে একটা নেগেটিভ চার্জ বেশি। তাহলে 9টা যদি পজিটিভ চার্জ থাকে তাহলে নেগেটিভ চার্জ হচ্ছে এখানে একটা বেশি, মানে 10টা। তার মানে এখানে নেগেটিভ চার্জের সংখ্যা আসলে 10টা। তাহলে 10টা নেগেটিভ চার্জ আর 9টা পজিটিভ চার্জ কাটাকাটি করে আলটিমেটলি হচ্ছে একটা নেগেটিভ চার্জ বেশি থাকে, এই জন্য এফ মাইনাস। বুঝছো? তাহলে এখানে 10টা নেগেটিভ চার্জ মানে 10টা ইলেকট্রন। কারণ আমরা জানি যে আপেক্ষিক চার্জ চিন্তা করলে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। যদি আপেক্ষিক আধান চিন্তা করি তাহলে 10টা ইলেকট্রন, তাহলে 10 মাইনাস হওয়ার কথা। তার মানে এখানে টোটাল ইলেকট্রন আছে 10টা। তাহলে এই আয়নে ইলেকট্রন আছে আসলে 10টা। তাহলে ইলেকট্রন আছে 10টা, প্রোটন কিন্তু 9টা। এখন যদি তোমার পরীক্ষা আরেকটু কঠিন দিয়ে যদি বলতো যেখানে কয়টা নিউট্রন আছে বের করো, তাহলে তো এটা খুবই ইজি। দেখো ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 9টা আছে। তাহলে প্রোটন সংখ্যা 9টা থাকলে নিউট্রন সংখ্যা কত বলো? 9 প্লাস কত যোগ করলে 19 হয়? তুমি এটা আমার থেকে ভালো জানো যে 9 প্লাস নিউট্রন সংখ্যা যোগ করলে এখানে 19 হইতে হবে। তাহলে আলটিমেটলি এখানে নিউট্রন সংখ্যা হবে 10টা। বুঝতেই পারতেছো? তাহলে এখানে নিউট্রন সংখ্যা হবে 10টা, কারণ 9 এর সাথে 10 যোগ করলে এই যে ভর সংখ্যা 19 হবে। বুঝছো? তাহলে এখানে নিউট্রন আছে 10টা, ইলেকট্রন আছে 10টা, প্রোটন আছে 9টা। দেখছো এরকম কিন্তু বের করতে দিবে কোনটা কি আছে। তাহলে এবার দেখো এই যে এই বিখ্যাত জিনিসটা দেখো, এখানে অ্যালুমিনিয়াম আছে 13 নিচে, উপরে হচ্ছে 27 আর এই পাশে হচ্ছে 3+ লেখা। আমি যদি আরেকটু পরিষ্কার করে লিখি, ব্যাপারটা এরকম করে লেখা, ঠিক আছে? এখানে লেখা আছে 13, এখানে লেখা আছে 27। বলছে এই আয়নে হচ্ছে কতটি ইলেকট্রন আছে। তাহলে বলো বাম পাশে নিচের কোণায় এটা কি লেখা? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা লেখা। তাহলে প্রোটন সংখ্যা আলহামদুলিল্লাহ, তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 13টা, মানে 13টা পজিটিভ চার্জ। ধরো এই 3+টা তুমি ভুলে যাও, তাহলে নরমালি কি হয়, যতগুলা পজিটিভ থাকে ততগুলাই নেগেটিভ থাকে, ফলে প্লাস মাইনাস ব্যালেন্স হয়ে যায়, কোনো চার্জ থাকে না। তাহলে 13টা পজিটিভ চার্জ থাকলে আমি ধরে নিচ্ছি এখানে 13টা হচ্ছে নেগেটিভ চার্জই থাকার কথা নরমালি। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রশ্নে তোমার বলে দিছে হচ্ছে এটা 3+, মানে এখানে 3টা পজিটিভ চার্জ আছে। তাহলে বলো তো 13টা পজিটিভ চার্জ মানে 3টা পজিটিভ চার্জ কখন সম্ভব? যখন এখানে আমার নেগেটিভ চার্জের পরিমাণ কম। ধরো এখানে 13টা নেগেটিভ চার্জ না থেকে যদি 10টা নেগেটিভ চার্জ থাকে, তখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস হয় যে 10টা নেগেটিভ চার্জ এখানে 10টা পজিটিভ চার্জকে কাটাকাটি করে দেয়, তাহলে এক্সট্রা হচ্ছে আরো 3টা পজিটিভ চার্জ থাকে, এই জন্য অ্যালুমিনিয়াম হচ্ছে 3+। তাইলে একমাত্র অ্যান্সার হয়। বুঝছো? তার মানে এখানে কয়টা তাহলে নেগেটিভ চার্জ আছে? আসলে 10টা, কারণ 10টা নেগেটিভ চার্জ থাকলে 10টা পজিটিভ চার্জকে কাটাকাটি করলে এই যে 3টা পজিটিভ চার্জ থাকবে 3+। তাহলে নেগেটিভ চার্জ 10টা মানে 10টা ইলেকট্রন। তাহলে এখানে ইলেকট্রন আছে 10টা, আর প্রোটন আছে কয়টা? 13টা। আর বলো নিউট্রন আছে কয়টা? তোমরা জানো যে ভর সংখ্যা মানে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, অর্থাৎ 13 প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে 13 প্লাস নিউট্রন সংখ্যা মিলে হচ্ছে 27। তাহলে নিউট্রন সংখ্যা কত? 27 থেকে 13 বিয়োগ করো, 14। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 14। তাহলে কোন মৌলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা হচ্ছে সমান? তাহলে এখানে বলছে যে কোন মৌলের হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান। পারবা না? খুবই ইজি না? খুব সহজে এটা কিন্তু এখন তোমাদের পারা উচিত। বলো এটার অ্যান্সারটা কি হবে? এটা তোমরা হচ্ছে এটাই তোমাদের কাজ, যে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান। এটা সাধারণত হচ্ছে কোন মৌলের থাকে, এটা তোমাদের HW। ঠিক আছে? যে প্রোটন নিউট্রন বের করে তুমি দেখবা, না পারলে পর্যায় সারণীর হেল্প নিবা। বলো তাহলে এটা পারা উচিত না? অক্সিজেন এখানে 8, এখানে 16, এখানে 2- লেখায় যে এরকম, এটা আমি আর করব না, এটা তোমাদের HW থাকবে। কারণ মাত্র তোমারে সুন্দর করে বুঝাইছি কেমনে ইলেকট্রন সংখ্যা বের করে, কেমনে প্রোটন সংখ্যা বের করে, কেমনে নিউট্রন সংখ্যা বের করে, সব তোমাদের বলে দিছি। এখানে যা আছে মিলায়া তুমি দেখবে HW এগুলা। ভর সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় পড়াইছি একটু আগে, পারবা। HW এগুলা যেগুলা করতেছি না সেগুলো তোমাদের HW। প্র্যাকটিস করো। একটি মৌলের পরমাণুতে হচ্ছে তোমার A সংখ্যক, ঠিক আছে? আচ্ছা
দাঁড়াও, একটি মৌলের পরমাণুতে হচ্ছে এ সংখ্যক প্রোটন, এখানে এ হবে, এ ইংলিশে এ সংখ্যক প্রোটন, ঠিক আছে। তারপরে হচ্ছে বি সংখ্যক ইলেকট্রন, এটা বি হবে, বি সংখ্যক ইলেকট্রন এবং সি সংখ্যক হচ্ছে নিউট্রন আছে। মৌলটির ভর সংখ্যা কত? তাহলে ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা এখানে এ, নিউট্রন সংখ্যা এখানে সি, তাহলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এটা মানেই হচ্ছে তোমার ভর সংখ্যা, ঠিক আছে। তাহলে এ প্লাস সি, তাহলে এখানে ভর সংখ্যা এ প্লাস সি, এগুলো তোমরা পারবা। একটি মৌল ডি যার প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18, নিচের কোনটি দ্বারা মৌলকে প্রকাশ করা যায়? পারা উচিত না? এটা পারা উচিত। প্রতীক দেওয়া আছে ডি, প্রোটন সংখ্যা মানেই পারমাণবিক সংখ্যা, পতে প্রোটন পতে পারমাণবিক, তাহলে এটাই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যেটা হচ্ছে তোমার বাম দিকে নিচের কোনায় লিখতে হয়। আর নিউট্রন আছে 18টা, তাহলে নিউট্রন যদি 18টা থাকে, প্রোটন যদি 17টা থাকে, তাহলে ভর সংখ্যা এ ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে 17 আর 18 যোগ করলে কত হয়? 35। তাহলে ভর সংখ্যা কোথায় লিখবা? বাম দিকে উপরের কোনায় ভর সংখ্যা লিখবা, শেষ। আর কোনো চার্জের কথা বলে নাই, সো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে পারবা? তাহলে এগুলা পারা উচিত না? ওকে, হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? সিম্পল, প্রোটন সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা। তাহলে তুমি চিন্তা করো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বা আবার পারমাণবিক সংখ্যা মানেই পর্যায় সারণীতে তার অবস্থান সংখ্যা। হিলিয়াম পর্যায় সারণীতে 2 নম্বর পজিশনে আছে, মানে তার প্রোটন সংখ্যা 2। বুঝতেই পারতেছো? দেখছো তাহলে কেমনে সম্পর্কটা তৈরি করছো? দেখছো আমি কিভাবে সম্পর্কটা তৈরি করছি, যে প্রোটন সংখ্যা মানেই হচ্ছে আসলে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানেই পর্যায় সারণীতে তার অবস্থান। তাহলে হিলিয়াম পর্যায় সারণীতে 2 নম্বর পজিশনে থাকে, তাহলে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 হবে। ওকে, তাহলে এই যে এখন কয়েকটা মৌলের আমরা একটু ভর সংখ্যা দিয়ে দিছি। লিথিয়াম হচ্ছে 7, বেরিলিয়াম হচ্ছে 9, বোরন হচ্ছে 11, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, পারমাণবিক ভর সংখ্যা এগুলা। ফ্লোরিন 19, সোডিয়াম হচ্ছে তোমার 23, ম্যাগনেসিয়াম তোমার 24, ক্লোরিন হচ্ছে 35.5। 35.5 কেন? কারণ ক্লোরিনের হচ্ছে 2টা আইসোটোপ আছে, একটা 25% আর একটা 75%। তো এই দুইটারই যে যোগ করে 100 দিয়ে ভাগ করলে 35.5 আসে, গড় করলে 35.5 আসে, এই জন্য ক্লোরিন 35.5। যাই হোক, তাহলে এগুলো একটু দেখবে, এমসিকিউর জন্য কাজে লাগবে। ইউরেনিয়াম 92, সাথে হচ্ছে 238 দেওয়া, বলছে ইউরেনিয়াম 92, সাথে হচ্ছে তোমার কত দেওয়া? 238 দেওয়া। তো বলছে যে এখানে হচ্ছে তোমার কি থাকে, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার আলটিমেটলি নিউট্রন এবং প্রোটনের অনুপাত কত। দেখো ইউরেনিয়াম এটা এরকম করে দেওয়া ছিল আসলে, ইউরেনিয়াম এই যে এখানে 92 আর এখানে হচ্ছে 238। তাইলে বলো তো এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা দেওয়াই আছে 92, প্রোটন সংখ্যা হচ্ছে এখানে 92, ঠিক আছে। ওকে, তাইলে ভর সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা মানে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা হচ্ছে 238 দেওয়া আছে, প্রোটন সংখ্যা দেওয়া আছে 92। তাহলে এখান থেকে তুমি নিউট্রন সংখ্যাটা আগে বের করো, তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস করলেই হয়ে যাবে, ঠিক আছে। নিউট্রন সংখ্যা বের করো, বুঝছো? ওকে, তাইলে কত আসবে? ক্যালকুলেটর করে দেখতে পারো, 38 চলে যায় আর কত থাকে? 50, 88, 54, 54 মাইনাস, তাহলে 146। তাহলে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 146, 146, নিউট্রন সংখ্যা 146। তাহলে বলছে নিউট্রন এবং প্রোটনের অনুপাত কত? অনুপাত মানে কি? ভগ্নাংশ। তাহলে নিউট্রন প্রোটনের অনুপাত, তাহলে নিউট্রন প্রোটনের অনুপাত মানে হচ্ছে এই যে নিউট্রন ডিভাইডেড বাই প্রোটন। তাহলে নিউট্রন হচ্ছে 146, প্রোটন হচ্ছে তোমার 92। তাহলে 146কে 92 দিয়ে ভাগ করে যা আসে তাই হচ্ছে অ্যান্সার, এটা তুমি বের করবা, ঠিক আছে, এটা তুমি বের করে ফেলবা। 1.59 ক্যালকুলেটর দিতে পারো, তাহলে পারা যাবে না। দেখো তাহলে আয়রন পরমাণু নিউট্রন সংখ্যা কত? এগুলো SW থাকবে, ঠিক আছে, এগুলা পারবা। নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 ও নিউট্রন সংখ্যা হচ্ছে 12 রয়েছে? বের করতে পারবা না? ইলেকট্রন সংখ্যা 10টা কই আছে? বের করতে পারবা, দেখো এখানে হিসাব দেওয়া আছে, আমি জানি তুমি এগুলা পারবা। আর নিউট্রন সংখ্যা 12 দেওয়া আছে, তুমি এগুলা করতে পারো, ঠিক আছে, এটা করতে পারবা, এটা ইজিলি করতে পারবে, এগুলা দেখাইছি তোমার এখন। আচ্ছা, H+ আয়নে কতটি নিউট্রন আছে? H+ আয়ন, আচ্ছা হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। হাইড্রোজেন, ঠিক আছে, H+, সমস্যা নাই। হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেনের নরমাল ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে বলো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 1, হ্যাঁ, আবার ভর সংখ্যা হচ্ছে 1। ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো ভর সংখ্যা 1, আবার এখানে প্রোটন সংখ্যা 1, তাহলে নিউট্রন সংখ্যা কত? 0। তাহলে এখানে নিউট্রন সংখ্যা 0। তাহলে এখানে H+ বলো বা হাইড্রোজেন বলো যাই বলো, নিউট্রন সংখ্যা 0, ঠিক আছে, এগুলো তুমি পারবা।
ওকে, অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি প্রোটন রয়েছে? এটা এমনি মুখস্থ, শোনো, প্রোটন সংখ্যা এমনি মুখস্থ করলেই হয়, 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখলেই হয়। অ্যালুমিনিয়াম হচ্ছে পর্যায় সারণীতে 13 নম্বর মৌল, তাহলে 13 পারমাণবিক সংখ্যা মানে এর প্রোটন সংখ্যা 13, তাহলে এটা প্রোটন সংখ্যা 13টা। প্রোটন সংখ্যা মুখস্থ, ঠিক আছে, কত নম্বর পজিশনে আছে ওইটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা দিলে তখন ওই যে প্লাস মাইনাস করে বের করতে হয়, ইলেকট্রন সংখ্যা দিলে এই যে চার্জের উপর ভিত্তি করে প্লাস মাইনাস করতে হয়, ঠিক আছে। ওকে, আর নিউট্রন তো বুঝতেছই, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা। এবার আসো পরমাণুর মডেল। তাহলে রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী কোন বলের কারণে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে? এই যে রাদারফোর্ড সাহেব কি বলছিল, রাদারফোর্ড সাহেব বলছে যে পরমাণুর কেন্দ্রে আছে হচ্ছে ধনাত্মক নিউক্লিয়াস, পজিটিভ নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন আছে, আর তার চারপাশে হচ্ছে কতগুলো বৃত্তাকার কক্ষপথে, তার চারপাশে হচ্ছে কতগুলো কক্ষপথে হচ্ছে ইলেকট্রন ঘুরে, ঠিক যেভাবে সূর্যের চারপাশে। রাদারফোর্ড সাহেব বলছে যে ঠিক যেভাবে সূর্যের চারপাশে হচ্ছে আমাদের গ্রহগুলো ঘুরতেছে, ঠিক সেম ভাবে নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে ইলেকট্রনগুলো হচ্ছে ঘুরতে থাকে। আর এদের যে ঘূর্ণন, সেই ঘূর্ণনটা আসলে কিসের জন্য হয়? এদের ঘূর্ণনটাও হচ্ছে কেন্দ্রমুখী বলের জন্য হয়। কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বল সম্পর্কে তোমরা ইন্টারে হচ্ছে আরো ভালো পড়বা, এইচএসসি তে উঠে তুমি আরো ভালো জানবা, কলেজ ফার্স্ট ইয়ারে পড়বা, নিউটনিয়ান বলবিদ্যা একটা চ্যাপ্টার আছে ফিজিক্সে। তা আমি তাও তোমাকে সংক্ষেপে বলি, জিনিসটা হচ্ছে কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, কোন একটা বস্তু যখন এরকম বৃত্তাকার পথে ঘুরে, ধরো এটা হচ্ছে বৃত্তাকার পথের কেন্দ্র, তখন দেখা যায় কি বস্তুটা বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর বস্তুর উপর একটা বল কাজ করে, বুঝছো? কোন একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে বস্তুর উপর হচ্ছে একটা বল কাজ করে, এই বলটাকে বলে হচ্ছে কেন্দ্রমুখী বল। দেখছো এই যে চারপাশে ঘুরতেছে, তাহলে এটা হচ্ছে তোমার কেন্দ্র, তাহলে বৃত্তাকার পথের হচ্ছে কেন্দ্রের দিকে দেখো এই যে একটা বল কাজ করতেছে, এই বলটাকেই বলে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের কারণেই হচ্ছে তোমার ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড। তাহলে বুঝছো কেন এটাকে কেন্দ্রমুখী বল বলে? কারণ এই বলটা দেখো এই যে কেন্দ্র বরাবর কাজ করতেছে, কেন্দ্রের দিকে কাজ করতেছে, কেন্দ্রের দিকে মুখ করে আছে, জন্য কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। তো পরমাণুর মডেল সম্পর্কে সর্বপ্রথম এখানে ধারণা কে দেন? তাহলে পরমাণুর মডেল সম্পর্কে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে তোমার ধারণা কে দেন? তাহলে এগুলো তো তুমি জানোই, তোমাদের বই অনুযায়ী রাদারফোর্ড। যদিও তার আগে আরো অনেক মডেল আছে, থমসনের পুডিং মতবাদ ছিল, আরো অনেক মডেল দিছে আসলে, বাট তোমাদের বই অনুযায়ী রাদারফোর্ড। যেহেতু তোমাদের বইয়ে তো থমসনের মডেলটা কি বলা আছে? বলা নাই, বা অপশনে থমসনের মডেলটা নাই, তাহলে এটা রাদারফোর্ডই হবে এটা অনুযায়ী। কিসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? এই চারটার মধ্যে কোন মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যায়? রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল আছে, তারপর হচ্ছে তোমার বোরের পরমাণু মডেল আছে, ঠিক আছে, এগুলো দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা। কোন তত্ত্বানুসারে নিউক্লিয়াস কেন্দ্রিক ঘূর্ণনের সময় ইলেকট্রন শক্তি হারাতে থাকে? আচ্ছা, এটা হচ্ছে আবার ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী। ম্যাক্সওয়েল, এই ম্যাক্সওয়েল আগে হচ্ছে ক্রিকেটার ছিল না, এই ম্যাক্সওয়েল আগে হচ্ছে একজন বিজ্ঞানী ছিল, পরে দেখছে বিজ্ঞানী গবেষণা করে টাকা পয়সা নাই, এখনো ক্রিকেটার হয়েছে, ক্রিকেটে তো অনেক টাকা, ঠিক আছে। তো বুঝছো, তাহলে এই ম্যাক্সওয়েল সাহেব যখন আগে বিজ্ঞানী ছিল, তিনি একটা নীতি দিছে যে কোন একটা চার্জ যুক্ত বস্তু, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ যুক্ত বস্তু না, তো কোন একটা চার্জ যুক্ত বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে শক্তি হারাতে থাকে। শক্তি হারাতে হারাতে সে আস্তে আস্তে শক্তি হারাতে হারাতে আস্তে আস্তে সে কেন্দ্রে পতিত হয়, কেন্দ্রে চলে আসে। তাহলে নিউক্লিয়াস যদি এরকম ঋণাত্মক চার্জযুক্ত একটা বস্তু রাদারফোর্ডের মডেল অনুযায়ী চারপাশে ঘুরতে থাকে, তাহলে সে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী শক্তি হারাতে হারাতে সে আস্তে আস্তে কাছে আসতে থাকবে, কাছে আসতে আসতে একটা সময় সে কেন্দ্রে চলে আসবে। তাহলে এই যে নিউক্লিয়াসটা কেন্দ্রের চারপাশে ঘুরে, তাহলে কি আর হইলো? একটু পরেই তো সে আসলে শক্তি হারায় কেন্দ্রেই চলে আসলো। তাহলে কি নিউক্লিয়াসটা সূর্যের চারপাশে ঘুরে, এই মতবাদটা কি তাহলে সঠিক হইলো? বা সরি, ইলেকট্রন হচ্ছে তোমার নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, এই মতবাদটা কি তাহলে সঠিক হইলো? কারণ একটু পরে তো ইলেকট্রন ঘুরতে ঘুরতে তোমার সেই কেন্দ্রেই চলে আসলো। এই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলটা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী সঠিক নয়। তাহলে এটা ম্যাক্সওয়েলের তত্ত্ব যে এরকম ঘুরার সময় শক্তি হারাতে থাকে। তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, তাহলে এটা কে প্রস্তাব করছে? ম্যাক্সওয়েল। কারণ ম্যাক্সওয়েল বলছে যে রাদারফোর্ড সাহেব বলছে যে সবসময় চারপাশে ঘুরতে থাকবে। সবসময় কেমনে ঘুরবে? কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী উনি প্রমাণ করে দেখাইছে যে কোনো একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট কোনো একটা বস্তু যদি এরকম ঘুরতে থাকে তাহলে সে শক্তি হারাতে হারাতে একটা সময় সে নিউক্লিয়াসে চলে আসবে, অর্থাৎ সবসময় সে ঘুরবে না। তার মানে ম্যাক্সওয়েল বুঝাইছে রাদারফোর্ড ভুয়া কথা বলছে, ঠিক আছে, সহজ কথায় যদি বলি ভুয়া কথা বলছে। আচ্ছা,
তো পরবর্তীতে এই মতবাদটাকে আরেকটু উন্নত করার জন্য নিলস বোর আরেকটা মডেল দিছে। নিলস বোর যখন দেখছে যে ঠিক আছে ম্যাক্সওয়েল সাহেবের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের মডেলটা ঠিক না, তো এখানে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে ঘষা মাজা করে নিলস বোর হচ্ছে আরেকটা উন্নত মডেল দিছে। এটাই হচ্ছে বোর পরমাণু মডেল। যাই হোক, তাহলে সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে সর্বদা ঘূর্ণায়মান, এই তথ্যটি হচ্ছে কোন পরমাণু মডেল থেকে হচ্ছে পাওয়া যায়? সূর্যের কথা বললেই ভাই এটা রাদারফোর্ড পরমাণু মডেল। এই জন্য রাদারফোর্ড পরমাণু মডেলকে হচ্ছে পরমাণুর কি বলে বলতো? সৌর মডেলও বলে। কারণ এই সৌরজগতের সাথে তুলনা করছে দেখে রাদারফোর্ডের পরমাণু মডেলকে হচ্ছে পরমাণুর কি বলে? সৌর মডেলও বলে। তো সূর্য বা সৌর এগুলো উল্লেখ থাকলেই রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল কবে আবিষ্কৃত হয়? 1911 সালে। সালটা একটু ইম্পর্টেন্ট। বোরের পরমাণু মডেল কবে আবিষ্কৃত হয়? 1913 সালে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটাই দেখো, যে সৌর মডেল, ইংলিশে কি? সোলার। সোলার মানে সৌর, তো এটাকে ইংলিশে বলে সোলার সিস্টেম মডেল বা বাংলায় বলে সৌর মডেল। তো এটা 1911 সালে। নিলস বোর কত সালে প্রস্তাব করছে? 1913 সালে। ওই যে বলছি, তাহলে রাদারফোর্ড 1911 সালে রাদারফোর্ডের মডেল, নিলস বোরের মডেলটা হচ্ছে 1913 সালে। আর আরেকজন বিজ্ঞানীর নাম একটু মনে রাখতে পারো, লুই দা ব্রগলি, তিনিও একটা পরমাণুর একটা মডেল প্রস্তাব করেন, সেটা হচ্ছে 1924 সালে। দা ব্রগলি, এগুলো ইন্টারভিউ উঠেও পড়বা, ঠিক আছে? এগুলো ইন্টারভিউ উঠেও তুমি হচ্ছে পড়বা। দা ব্রগলির পরমাণু মডেল 1924 সালে তরঙ্গ বলবিদ্যা মডেল প্রস্তাব করেন। আচ্ছা, বোর পরমাণু মডেল তাহলে কত সালে দেওয়া হয়েছিল? দেখছো এগুলো বোর্ডে আসে। 1913 সালে বোর, 1911 সালে হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে? আচ্ছা, প্লাঙ্ক ধ্রুবকের মান কি? এটা খুব ইম্পর্টেন্ট। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মান একটু মুখস্থ রাখবা। প্লাঙ্কের ধ্রুবক এই বোর পরমাণু মডেল থেকে একটা সূত্র দিছিল। সূত্রটা হচ্ছে mvr ইজ ইকুয়াল টু NH ডিভাইডেড বাই 2π। এই বোর পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে একটা সূত্র আছে তোমাদের বইয়ে, mvr ইজ ইকুয়াল টু NH বাই 2π। এখানে তো বুঝতেই পারতেছো, m হচ্ছে একটা ইলেকট্রনের ভর, এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর, ওই যে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি বা মাইনাস 28 গ্রাম। বি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে? আমি যদি একটা ছবি এঁকে তোমারে বুঝাই, জিনিসটা আরো ভালো বুঝবা। এই যে বোর পরমাণু মডেলে ধরো একটা ইলেকট্রন এই কক্ষপথে আছে, তাহলে ইলেকট্রন এই কক্ষপথে ঘুরতেছে, তার একটা বেগ আছে না, সে ঘুরতেছে, তাহলে একটা বেগে সে ঘুরতেছে, এটাই হচ্ছে তার বেগ ভি। আর এই কক্ষপথের যে ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে তার যে দূরত্বটা ব্যাসার্ধ, এটাই হচ্ছে আর, কক্ষপথের ব্যাসার্ধ আর। এম হচ্ছে ওই ইলেকট্রনের ভর, ঠিক আছে? এন হচ্ছে ওই কক্ষপথের সংখ্যা, বা এটাকে বলে প্রধান শক্তি স্তর। এন কে তোমার বলে হচ্ছে প্রধান শক্তি স্তর, বা সহজ কথায় যদি বলো কক্ষপথের সংখ্যা। এন কে তুমি প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর সবই বলতে পারো, বা এটাকে দিয়ে তুমি বলতে পারো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন কে তুমি ইন্টারে উঠলে এগুলো ভালো পড়বা। ইন্টারে হচ্ছে এন কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা কিছুই না, এটা হচ্ছে কত নম্বর কক্ষপথ সেটা বোঝাচ্ছে। যেমন এই হিসাব অনুযায়ী এটা হইলো আমার নিউক্লিয়াস, তাহলে এটা হইলো আমার প্রথম কক্ষপথ, এটা হইলো আমার দ্বিতীয় কক্ষপথ। তার মানে এখানে এন এর মান হচ্ছে 2, এন এর মান 2, 2 নম্বর কক্ষপথ, ঠিক আছে? আচ্ছা, এই এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। পাই তো পাই 3.1416, ম্যাথে করছে এগুলা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের একটা মান আছে 6.626 ইন্টু, এটা একটু মুখস্থ রাখবে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। একক হচ্ছে জুল সেকেন্ড অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবকের হচ্ছে তোমার দুইটা একক আছে, একটা হচ্ছে জুল সেকেন্ড সহজ এককটা, অথবা এটার আরেকটা একক হচ্ছে, এটারে যদি কনভার্ট করো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কনভার্সনটা আমি আর দেখাচ্ছি না, যে জুল সেকেন্ড থেকে কেমনে এটা বের করা যায়, এটা ফিজিক্সে আমরা দেখাবো, বড় ক্লাসে দেখাবো, এখন আর দরকার নাই। তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মুখস্থ রাখবা একক সহ। হয় এটার একক হবে জুল সেকেন্ড, পরীক্ষায় কিন্তু এটাও দিয়ে দিতে পারে, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো এখন তুমি মিলাও 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 একক সহ মিলাও কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? বুঝছো? ওকে। বোর মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাচ্ছে? বোর পরমাণু মডেলে আমরা জানি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা আছে, শক্তি স্তর সম্পর্কে হচ্ছে ধারণা দিছে, সাথে উনি আরেকটা ধারণা দিছে, সেটা হচ্ছে পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালী সম্পর্কেও বোর পরমাণু মডেলে কি করা হয়েছে? বোর পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালী সম্পর্কে হচ্ছে ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে? ধারণা দেওয়া হয়েছে পারমাণবিক বর্ণালী জিনিসটাকে, এটা ইন্টারে উঠলে আমরা আরেকটু বিস্তারিত পড়বো, বাট আমি তোমাকে যদি সংক্ষেপে যদি বলি, জিনিসটা হচ্ছে, ধরো এটা একটু সংক্ষেপে বলি তাহলে তোমার একটু বুঝতে ইজি হবে। জিনিসটা হয়েছে, ধরো এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস, ধরো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। মনে করো একটা পরমাণু, এটা তো বুঝতেছো যে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনগুলা ঘুরে তাদের শক্তি কি? কম থাকে।
আর দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলা ঘুরে তাদের শক্তি কি বেশি থাকে, ঠিক আছে। তো ইলেকট্রনের স্বপ্ন কি, আমাদের কেমন স্বপ্ন যে আমরা এখন যে অবস্থায় আছি সবসময় কি করতে চাই, তার থেকে আরো ভালো জায়গায় যেতে চাই, তাই না? ইলেকট্রনের এরকম একটা স্বপ্ন থাকে, ও যত নম্বর কক্ষপথে আছে ও সবসময় চেষ্টা করে তার থেকে বড় কক্ষপথগুলায় চলে যেতে। তাহলে এই ইলেকট্রনটার স্বপ্ন হচ্ছে, আমি যদি 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে যেতে পারতাম কতই না ভালো হতো। তুমি যেমন চিন্তা করো যে আমি কুড়ে ঘর থেকে যদি ওই 10তলা বিল্ডিং এ থাকতে পারতাম কতই না ভালো হতো, ব্যাপারটা এরকম। তাহলে বলো নিচের কক্ষপথ থেকে সে যদি উপরের কক্ষপথে যেতে চায় তাহলে তাকে কি করতে হবে? আমারে যেমন কুড়ে ঘর থেকে 10তলায় থাকতে গেলে অনেক বেশি টাকা পয়সা নতুন করে ইনকাম করতে হবে, ঠিক সেম ভাবে ওকেও কি করতে হবে? নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যাওয়ার জন্য নতুন করে শক্তি শোষণ করতে হবে। কারণ এই কক্ষপথে থাকার সময় সে গরিব ছিল, মানে তার শক্তি কম, আর এই কক্ষপথে থাকতে গেলে তাকে অনেক বেশি শক্তি অর্জন করতে হবে। তার মানে এখান থেকে এখানে যাওয়ার জন্য তাকে শক্তি অর্জন করতে হয়। বলো শক্তি সে কেমনে অর্জন করবে? বুঝলে, শক্তি শোষণ করে অর্জন করবে। তার মানে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যাওয়ার সময় একটি ইলেকট্রন হচ্ছে অতিরিক্ত শক্তি শোষণ করে, অতিরিক্ত শক্তি খেয়ে ফেলে। তাহলে অতিরিক্ত শক্তি শোষণ বা অতিরিক্ত শক্তি খেয়ে ফেলে সে শক্তি অর্জন করে মোটা সোটা হয়ে দেন উপরের কক্ষপথে হচ্ছে চলে যায়। হ্যাঁ, চলে যায়। কিন্তু সমস্যাটা হয়েছে ইলেকট্রন এই যে এখান থেকে এখানে চলে গেল, কথার কথা যাওয়ার কিছুক্ষণ পর বা কিছুদিন পর মনে করো আর ভালো লাগতেছে না, আমি সহজ কথায় বুঝাচ্ছি, ওর ভালো লাগতেছে না, ও চিন্তা করতেছে কি ধুর আগেই ভালো ছিলাম, এই 10তলা বিল্ডিং এ এসে কোনো লাভই নাই, এখানে প্রতিবেশীরা ঠিক মতো কথা বলে না, এর থেকে আগে প্রতিবেশীরা অনেক আন্তরিক ছিল, যাই আমি এখান থেকে আবার আগের জায়গায় ফেরত যায়। অর্থাৎ সে কিছুদিন পর এখান থেকে অর্থাৎ উপরের কক্ষপথ থেকে সে আবার নিচের কক্ষপথে চলে আসতে চায়। এখন বলো নিচ থেকে উপরের কক্ষপথে আসার সময় সে শক্তি শোষণ করছে, তাহলে এবার বলো তো উপর থেকে নিচে আসার সময় তারে কি করতে হবে? শক্তি ছেড়ে দিতে হবে। আমি যদি 10তলা থেকে যদি আবার কুড়ে ঘরে যাইতে চাই তাহলে আমি যে টাকা পয়সা অতিরিক্ত অর্জন করছি এগুলা মানুষ এগুলা কি দান করে দিতে হবে, দান করে দিয়ে আবার গরিব হয়ে আবার আমি কুড়ে ঘরে বাস করা শুরু করব। তাই তো ব্যাপার। তাহলে ওর ক্ষেত্রেও সেম, যেখানে যে এতটুকু শক্তি সে শোষণ করে এখানে আসছিল সেই শক্তিটাকে এবার সে ছেড়ে দিবে, সেই শক্তিটাকে ছেড়ে দিয়ে সে আবার নিচের কক্ষপথে আসবে। তাহলে এই যে উপর থেকে নিচে নামার সময় সে যে শক্তি ছেড়ে দিচ্ছে এটাকেই বলে শক্তির বিকিরণ। ছেড়ে দেওয়াকে বলে হচ্ছে শক্তির বিকিরণ। তাহলে এটাকে বলা হচ্ছে শক্তির বিকিরণ। তাহলে এই যে সে শক্তির বিকিরণ করবে বা ছেড়ে দিবে, এই ছেড়ে দেওয়া শক্তিটাই তখন আলোক বর্ণালীতে রূপান্তর হয়। ওই ছেড়ে দেওয়া শক্তিটাই আলোক শক্তিতে রূপান্তর হয়, যাকে একটা আলোক রেখা বা বর্ণালী আকারে পাওয়া যায়। এটাকেই তোমার বলে হচ্ছে সহজ কথায় যদি বলি পারমাণবিক বর্ণালী, সহজ কথায় যদি বলি, বুঝছো? তাহলে এই যে উপর থেকে নিচে আসার সময় সে যে অতিরিক্ত শক্তি ছেড়ে দিচ্ছে সেই ছেড়ে দেওয়া শক্তিটাই ওই যে আলোক শক্তিতে রূপান্তর হয়। ওই যে শক্তির অবিনশ্বরতা নীতি অনুযায়ী শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর হয়, এরকম আর কি। সো আলোক শক্তিতে রূপান্তর হইলে এটাই আলোক বর্ণালী বা এটাকে বলে পারমাণবিক বর্ণালী। এটা হচ্ছে নিলস বোর তার পারমাণবিক মডেলে সর্বপ্রথম হচ্ছে ব্যাখ্যা করছে। বাট উনি ব্যাখ্যা করলো এখানে, বুঝছো? তাহলে জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার? এটা তোমার ইন্টারভিউ উঠলেও কাজে লাগবে, এই জন্য বললাম। সমস্যা হচ্ছে যাই বলি না কেন দিন শেষে তোমার একটা জিনিস হচ্ছে লাগবেই, সেটা হইলো বোর পরমাণু মডেল অনুযায়ী যে এই যে পারমাণবিক বর্ণালীর যে আমি কথা বললাম, ঠিক আছে, এই পারমাণবিক বর্ণালী আসলে কাদের ক্ষেত্রে হচ্ছে কাজ করে? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে হচ্ছে তিনি ব্যাখ্যা করতে পারছে। তিনি হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করতে পারছে। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোনটা? হাইড্রোজেন। কারণ আমরা জানি হাইড্রোজেনের একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রেই বোর পরমাণু মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তার মানে आंसर হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, ওকে। নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 × 10⁻34 পড়াইছি? বলো। বলছে এটার শেষ ইলেকট্রনের হচ্ছে তোমার কৌণিক ভরবেগ কত? দেখো বলে দিছে কিউ 19, এটার শেষ ইলেকট্রনের হচ্ছে কৌণিক ভরবেগ। এটা শেষ ইলেকট্রন বের করতে চাইলে এটা কত নম্বর কক্ষপথে আছে আগে আমাকে সেটা বের করতে হবে। আমি একদম সহজ করে যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষপথে থাকবে 2টা, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 8টা, লাস্টের কক্ষপথে 1টা। ওই যে এটা কেমনে ওই যে 19টা প্রোটন, মানে আমি কিভাবে বললাম দেখো, এখানে যেহেতু 19টা প্রোটন আছে আর এখানে চার্জ নিরপেক্ষ, তাহলে আমরা কি জানি যতগুলো প্রোটন থাকে চার্জ নিরপেক্ষ হইলে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে এখানে 19টা প্রোটন থাকলে যেহেতু এটা চার্জ নিরপেক্ষ তার মানে এখানে ইলেকট্রনও থাকবে 19টা, ইলেকট্রনও থাকবে 19টা। 19টা ইলেকট্রন থাকলে তুমি এখন কেমনে ইলেকট্রন বিন্যাস করছো? এই যে 1s2 ভাইয়া, 2s2, তারপরে 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, তারপরে ইলেকট্রন কিন্তু আগে 4s এ যায়, 4s1,
দেখো তুমি এমনিই লিখবা, আমি এটারে সহজ করে লিখছি যে প্রথম কক্ষপথে দেখো এই যে 2টা, দ্বিতীয় কক্ষপথে দেখো এই যে 8টা, তৃতীয় কক্ষপথেও দেখো 8টা, চতুর্থ কক্ষপথে দেখো এই যে 1টা। তো লাস্ট ইলেকট্রনটা 4 নম্বর কক্ষপথ অর্থাৎ চতুর্থ কক্ষপথে যায়। তাহলে 19 নম্বর ইলেকট্রনটা দেখো, 18টা ইলেকট্রন এখানে যায়, 19 নম্বর ইলেকট্রন হচ্ছে 4 নম্বর কক্ষপথে যায়। তো 19 নম্বর ইলেকট্রন যেহেতু 4 নম্বর কক্ষপথে যায়, তাহলে ওদের কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে nh/2π, mvr ইজ ইকুয়াল টু nh/2π। তাহলে এখানে যেহেতু 4 নম্বর কক্ষপথে যাচ্ছে, বলছে এটা শেষ ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটা যেটা 4 নম্বর কক্ষপথে যায়, তাহলে 4 নম্বর কক্ষপথে গেলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা হচ্ছে 4, তাহলে n এর মান হচ্ছে 4, তাহলে n এর মান 4 হইলে এটা হবে 4h/2π। তাহলে কৌণিক ভরবেগ এই ক্ষেত্রে হবে হচ্ছে 4h/2π। এখন কাটাকাটি করো, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে অ্যান্সার হবে 2h/π। তাহলে শেষ ইলেকট্রনটার কৌণিক ভরবেগ হবে 2h/π। দেখছো, 2h/π পড়া যাবে? তাহলে বুঝছো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, বোর পরমাণু মডেল অনুযায়ী পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট হচ্ছে তোমার পরমাণু বা আয়নের। তাহলে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোনটা? হাইড্রোজেন, এখানে ব্যাখ্যা করতে পারে। আরেকটা হচ্ছে যদি এইরকম অপশন থাকে হিলিয়াম প্লাস, বলতো এটা কি 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন না? যেমন দেখো, নরমালি হিলিয়ামে কি থাকে? নরমালি আমরা জানি যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে যতগুলা প্রোটন থাকে ততগুলাই ইলেকট্রন থাকে। তাহলে নরমালি যদি 2টা পজিটিভ চার্জ থাকে, এখানে 2টা নেগেটিভ ইলেকট্রন থাকে, সো ব্যালেন্স হয়ে যায়। কিন্তু যেই হিলিয়ামটা প্লাস যদি বলে, হিলিয়াম প্লাস মানে কি? হিলিয়াম প্লাস মানে তখন এখানে একটা পজিটিভ বেশি আছে। তাহলে একটা পজিটিভ বেশি আছে মানে তাহলে ইলেকট্রন একটা কমে যাবে। তাহলে ইলেকট্রন একটা কমে যাবে মানে তখন এখানে একটা ইলেকট্রন থাকবে। একটা নেগেটিভ চার্জ থাকার কারণে দেখো, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে কাটাকাটি করে দিচ্ছে, ফলে হিসাবে একটা পজিটিভ চার্জ বেশি আছে। এই একটা পজিটিভ চার্জ বেশি থাকার কারণে এই যে প্লাস, তার মানে এই ক্ষেত্রে দেখো একটা ইলেকট্রন আছে কিন্তু। তাহলে হিলিয়াম প্লাসে দেখছো একটা ইলেকট্রন আছে। তাহলে যেহেতু হিলিয়াম প্লাসে হচ্ছে একটা মাত্র ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন, তাহলে বুঝতেই পারতেছো হিলিয়াম প্লাসেও কিন্তু হবে, হিলিয়াম প্লাসেও হবে। ঠিক আছে, 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন হিলিয়াম প্লাস এখানে, অথবা এই যে 1 ইলেকট্রন বিশিষ্ট হচ্ছে তোমার পরমাণু হাইড্রোজেন, সেখানে হচ্ছে তোমার বোর মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। কিন্তু অপশনে তো হিলিয়াম প্লাস নাই, এই জন্য এটা অ্যান্সার হবে না, এটা শুধু হাইড্রোজেন হবে। বাট বলে রাখলাম, যদি কখনো অপশন এটা থাকতো এটাও কিন্তু অ্যান্সার। ঠিক আছে, ওকে, এইগুলোই হচ্ছে কনসেপ্ট। এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে হচ্ছে গমন করবে? দেখছো, এই যে তোমার এখন ইজি হবে। বলো, শক্তি স্তরগুলোকে শুরুই করছে কে থেকে? তাহলে কে, এল, এম, এন, সিরিয়ালি যাও। তাহলে এর মধ্যে বলো এল, এল কত নম্বর? তাহলে কে হচ্ছে 1, 1 নম্বর, এখানে এন এর মান হচ্ছে 1। কে, এল, এল হচ্ছে তাহলে এন এর মান 2, তাহলে এল হচ্ছে 2 নম্বর। তাহলে বলছে 2 নম্বর শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে, একটু আগে তোমারে পড়াইছি, একটু আগে বুঝাইছি, শক্তির বিকিরণ ঘটাইলে জিনিসটা কিন্তু উপর থেকে নিচে নেমে আসে। তাহলে 2 নম্বর কক্ষপথ থেকে যদি কেউ শক্তির বিকিরণ করে বা শক্তি ছেড়ে দিয়ে, সে গরিব হয়ে 2 থেকে 1-এ আসবে, তাই না? দেখছো, 2 নম্বর কক্ষপথ থেকে শক্তির বিকিরণ করলে বা শক্তি ছেড়ে দিলে সে 2 থেকে নিচে নেমে যাবে, মানে 1-এ চলে আসবে। তাহলে যে এল এ আছে, এল হচ্ছে 2 নম্বর, তাহলে 2 নম্বর থেকে শক্তি যদি বিকিরণ করে তাহলে সেটা 2 থেকে কোথায় চলে আসবে? 2 থেকে 1-এ চলে আসবে। 2 থেকে 1-এ চলে আসবে মানে সে কে তে চলে আসবে, কে। দেখছো, এটাই অনেকে পারতো না, কে শেলে চলে আসবে, অ্যান্সার হচ্ছে কে। কঠিন প্রশ্ন, বাট তোমার এখন কনসেপ্ট ক্লিয়ার। আর যদি উল্টা বলতো, ধরো যদি বলতো যে শক্তির শোষণ, ধরো এখানে শক্তির শোষণ যদি বলতো, তাহলে বুঝছো শক্তির শোষণ বললে কি হইতো, এটা তোমরা এখন পারবা, তোমাদেরকে বুঝাইছি। শক্তির শোষণ মানে কি? অতিরিক্ত শক্তি অর্জন, আর অতিরিক্ত শক্তি অর্জন করলে সে নিচ থেকে উপরে যায়। তাহলে শক্তির শোষণ বললে সে 2 থেকে 3-এ যাইতো, কারণ শক্তির শোষণ করলেও হচ্ছে নিচ থেকে উপরে যায়। তাহলে তখন 2 নম্বর কক্ষপথে থেকে সে যদি শক্তি শোষণ করতো, মানে আরো এক্সট্রা শক্তি লাভ করতো, সে তাহলে আরো উন্নতি করতো, অর্থাৎ 2 থেকে 3-এ চলে যেত। 2 থেকে 3-এ চলে গেলে তখন সে কই যাইতো জানো? তখন সে এম এ চলে যেত, এম এ চলে যেত। দেখছো, তাহলে প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে। তাহলে বোর পরমাণু মডেল মতে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে এইচ নিউ। এটা একটা সূত্র আছে, এইচ, এটা ভি না, এটা কিন্তু ভি না, বইয়ে অনেক সময় ভি দিয়ে লেখা, আসলে নিউ, একটু বাঁকা করে লিখবা, এইচ নিউ, এটা ভি না, এটা কোয়ান্টাম ফিজিক্সে এটাকে নিউ, এটা মানে কম্পাঙ্ক, এই নিউ মানে কম্পাঙ্ক, এইচ নিউ, এটাকে লেখা যায় হচ্ছে আবার এইচ সি বাই ল্যামডা। এই সূত্রটা আসলে তোমরা ফিজিক্সে পড়ছো, দেখো তো তোমরা ফিজিক্সে পড়ছো না, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তরঙ্গ চ্যাপ্টারে পড়ছো না, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি? তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা, তাই তো? আচ্ছা, এই কোয়ান্টাম ফিজিক্সে কম্পাঙ্ককে নিউ দিয়ে প্রকাশ করে, অর্থাৎ যাহা
নর্মাল ফিজিক্সে এফ, সেটাই হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সে হচ্ছে নিউ হয়ে গেছে। তাহলে নর্মাল ফিজিক্সে যেটা কম্পাঙ্ক এফ ছিল ওইটারই জাস্ট কোয়ান্টাম ফিজিক্সে নিউ দিয়ে লেখে, একই জিনিস। তাহলে এই নিউ ইজ ইকাল টু কত হবে? ভি বাই ল্যামডা। এখন আসো, এই ভি হচ্ছে আলোর বেগ, এই ক্ষেত্রে আলোর বেগ বোঝাচ্ছে, আলোর বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি না, আলোর বেগকে আমরা সি দিয়ে প্রকাশ করি, এই জন্য ভি হয়ে গেছে সি, এই জন্য ভি হয়ে গেছে আসলে সি, এই জন্য নিউ এর জায়গায় সি বাই ল্যামডা বসাও। তাহলে নিউ এর জায়গায় সি বাই ল্যামডা, বাট জিনিসটা কিন্তু একই, যে এটাই কিন্তু আসলে। তাহলে এইচ সি বাই ল্যামডা, যেখানে সি আলোর বেগ, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে কম্পাঙ্ক, আর এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? ওকে। বোর পরমাণু মডেলে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ এইচ নিউ হবে, এটা তোমরা এইচ ডব্লিউ থাকবে। পরমাণুর শক্তি, আচ্ছা শক্তি স্তর হবে, সরি একটু টাইপে ভুল আসছে, পরমাণুর শক্তি স্তরের ধারণা কে দেন? তাহলে শক্তি স্তরের ধারণা কিন্তু নিলস বোর দেন। বোর পরমাণু মডেলেই কিন্তু প্রথম অনুমোদিত কক্ষপথ সম্পর্কে হচ্ছে তোমার ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে বোর পরমাণু মডেলেই কিন্তু প্রথম ধারণা দিয়েছে শক্তি স্তরের, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথের। তোমরা দেখবা যে ইলেকট্রন কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, মানে শক্তি স্তরের ধারণা দিছে। আচ্ছা, পরমাণুতে ইলেকট্রনের প্রধান শক্তি স্তর বা শেলগুলোকে ইংরেজি বর্ণমালার কোন অক্ষর দ্বারা, কে থেকে শুরু হয়েছে? কে এল এম এন, ঠিক আছে? এগুলো তোমরা পারবা। আচ্ছা, এরপরে চলে আসো, কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? দেখছো, বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, অথবা এই যে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, যদি এটা হিলিয়াম প্লাস হইতো তাহলে ব্যাখ্যা করতে পারতো, বুঝছো? তাহলে এখানে হিলিয়াম প্লাস না, তাহলে এটাও বাদ, এটাও হবে না, এটাও হবে না, হাইড্রোজেন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের মডেল ব্যাখ্যা করতে পারে, পারমাণবিক মডেলটা বর্ণালী ব্যাখ্যা করতে পারে। পরমাণু যে কোনো শেলের বা শক্তি স্তরের সর্বোচ্চ, যে কোনো শেল বা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার। যেমন প্রথম শক্তি স্তর, এন এর মান হচ্ছে 1, তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে, এখানে 1 বসাও, 1 স্কয়ার মানে হচ্ছে 1, 1 ইন্টু 2 মানে হচ্ছে 2। দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান 2, এটা এন এর 2 বসাও, 2 স্কয়ার মানে 4, 4 দুগুণে 8, 8টা থাকে এরকম আর কি, তাহলে 2n স্কয়ার। তাহলে এন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তাহলে শুরু করো, আগে জিনিসটা হচ্ছে কে এল এম এন, তাহলে 1 2 3 4, তাহলে এন শক্তি স্তরে হচ্ছে এন এর মান হচ্ছে 4, তাহলে এন এর মান 4 হইলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার, তাহলে 2 ইন্টু 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার 16, 16 দুগুণে হচ্ছে 32, তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 32টা, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা খুব সহজেই পারবে। নিম্নের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্রকে হচ্ছে সমর্থন করে না? কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2n স্কয়ারকে হচ্ছে সমর্থন করে না? এটা হচ্ছে অ্যান্সার হলো পটাশিয়ামের। তুমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখো, পটাশিয়াম এটার প্রোটন সংখ্যা 19টা, তাহলে প্রোটন যদি 19টা থাকে তাহলে নর্মাল অবস্থায় ইলেকট্রনও থাকবে 19টা। কেন? কারণ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়, এই জন্যই সে কাটাকাটি যে চার্জ নিরপেক্ষ। তাহলে এখানে ইলেকট্রনও যদি 19টা থাকে, 19টা ইলেকট্রন সে কেমনে লিখবে বলো তো? 1s2, এটা তোমরা তো জানো, 2s2, 2p6, 3s2, 3p6, ঠিক আছে? কয়টা হলো? 18টা। দেখো 4 10 12 18, 18টা হয়ে গেছে। এরপরে চলে আসে হচ্ছে 4s1, ঠিক আছে? এগুলো তো তোমরা পারোই, না পারলে এগুলো আমরা বিস্তারিত আরো ক্লাস নিব, টেনশন করো না, বেসিক দেখায় দেবো। আউফবাউ নীতি, এটাকে বলে আউফবাউ নীতি। আচ্ছা, এই টার্মটা তোমাদের হয়তো বা বইয়ে জাস্ট একটা জায়গায় লেখা আছে, আমরা এগুলো বুঝাই দিব ক্লাস যখন নিব আরো বিস্তারিত। এটা তো এমসিকিউ প্লাস এসকিউ এর ক্লাস, বেসিক সহ পড়াচ্ছি, এখানে আর এগুলো এই জন্য বলতেছি না। যাই হোক, তো মোটা কথা দেখো, সব মিলে হচ্ছে তোমার এখানে কত 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 আসতেছে। দেখো প্রথম কক্ষপথে ভাইয়া আসতেছে হচ্ছে 2টা, ঠিক আছে? দ্বিতীয় কক্ষপথে ভাইয়া দেখো আসতেছে কয়টা? 8টা, 6 আর 2 যোগ করলে কত হয়? 8। তৃতীয় কক্ষপথে দেখো এখানে ইলেকট্রন আছে কয়টা? ভাইয়া এখানেও 8টা। চতুর্থ কক্ষপথে কয়টা? 1। এটারে সংক্ষেপে আমি এমনি লিখতে পারি। এখন সমস্যাটা হইছে, আমরা 2n স্কয়ার সূত্র অনুযায়ী যদি আমরা 3 নম্বর কক্ষপথ দেখি, দেখো n এর মান 3 হইলে 2n স্কয়ার অনুযায়ী 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকার কথা কয়টা? দেখো 3 স্কয়ার মানে 9, 9 দুগুণে 18টা, তো 3 নম্বর কক্ষপথে থাকার কথা 18টাই, যে এখানে 18টা থাকার কথা, কিন্তু আছে 8টা, কিন্তু পটাশিয়ামে আছে 8টা। তাহলে সে কি মানলো? সে কি 2n স্কয়ারকে মানলো? 2n স্কয়ার অনুযায়ী সেখানে সর্বোচ্চ ইলেকট্রন 18টা থাকার কথা, কিন্তু এখানে 18টা নাই, এই জন্য পটাশিয়াম 2n স্কয়ার সূত্রকে সমর্থন করে না। ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, এখানে দেখো আমরা বিশাল একটা ছক দিয়ে রাখছি, পারমাণবিক সংখ্যা, প্রতীক, এগুলো একটু লাগবে, এগুলো একটু একবার করে রিডিং দিবা, ঠিক আছে? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, মানে 1 থেকে 30 পর্যন্ত দিয়ে দিছি, যে বলছি না বারবার মুখস্থ করতে 1 থেকে 30। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন,
তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, পাশে হচ্ছে প্রতীক দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তারপরে টাইটেনিয়াম, তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম, তারপরে হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, 1 থেকে 30 পর্যন্ত লাগবেই। তাহলে নিচের কোনটি ইলেকট্রন বিন্যাসের হচ্ছে নীতি নয়? ইলেকট্রন বিন্যাসের তোমার 3টা নীতি আছে, তোমার বইয়ে আছে এটা। পাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি, হুন্সের সূত্র, 3টা জিনিস তোমার বইয়ে আছে। নাই হচ্ছে লা শাতেলের নীতি। লা শাতেলের নীতি তুমি অন্য চ্যাপ্টারে পড়বা, ঠিক আছে? এই চ্যাপ্টারে না। লা শাতেলের নীতি হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে না, এটা হচ্ছে সাম্যাবস্থা নিয়ে, বিক্রিয়ার সাম্যাবস্থা নিয়ে, সেটা তোমরা অন্য চ্যাপ্টারে পড়ছো। ভ্যানাডিয়াম মৌলটির এন শেলে কয়টি ইলেকট্রন থাকে? ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে ভ্যানাডিয়াম, তাহলে তোমার একটু দেখতে হবে হচ্ছে ভ্যানাডিয়াম। তো ভ্যানাডিয়াম বলো, ভ্যানাডিয়াম হচ্ছে তোমার কি? ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? মনে করে দেখো, স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম হচ্ছে 23। তাহলে ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23, প্রকাশ করে ভি দিয়ে। তাহলে পারমাণবিক সংখ্যা 23, তাহলে প্রোটন সংখ্যা 23, তাহলে নর্মাল অবস্থায় ইলেকট্রনও থাকে 23টা। তো 23টা ইলেকট্রন থাকলে তুমি নিজেই বলো কেমনে আসবে? প্রথমে ইলেকট্রন 1s এ যাবে, 2s এ যাবে, 2p-তে যাবে। আচ্ছা, ইলেকট্রন ফার্স্টে কোথায় যাবে, পরে কোথায় যাবে, এটা বের করার একটা চমৎকার জিনিস আছে। 1 নম্বর কক্ষপথে একটাই উপশক্তি স্তর আছে, সেটা হচ্ছে 1s। 2 নম্বর কক্ষপথে 2টা উপশক্তি স্তর আছে, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। 3 নম্বর কক্ষপথে 3টা উপশক্তি স্তর আছে, 3s, 3p, 3d। 4 নম্বর কক্ষপথে 4টা উপশক্তি স্তর আছে, 4s, 4p, 4d, 4f। জাস্ট আমি দেখাচ্ছি, ছোট্ট করে এখন দেখাচ্ছি, ঠিক আছে? গেল, তুমি লিখলা, তুমি এগুলো একটার পর একটা লিখলা, তারপরে তুমি এগুলাকে ছুরি দিয়ে কাটবা, কাটতে থাকবা, কেটে কেটে দেখো সবার আগে আসবে 1s কে কেটে ফেলছো, দেন এরকম 2s কেমনে এমনে কাটবা, দেন এখানে একটা টান দিলে দেখো 2p-র পর 3s, দেন এখানে একটা টান দাও, দেখছো 3p-র পর 4s এ, তারপরে কিন্তু ইলেকট্রন 3d, দেখছো? তারপরে কিন্তু ইলেকট্রন 3d। তাহলে বুঝতেছো, প্রথমে 1s, দেন 2s, তারপরে 2p, 3s, তারপরে দেখো 3p, 4s কোনাকুনি গেলে, তাহলে 3p-র পর ইলেকট্রন আগে 4s এ যায়, দেন হচ্ছে 3d-তে যাবে, তারপরে 4p-তে যাবে। মানে এই সিরিয়ালটা মনে রাখার একটা টেকনিক আর কি। আরো অনেক টেকনিক আছে, এগুলো আমরা সিকিউ ক্লাসে দেখাবো। তাহলে দেখো, আর আমরা সবাই জানি যে s এ ইলেকট্রন থাকে 2টা সর্বোচ্চ, p-তে থাকে সর্বোচ্চ 6টা, d-তে থাকে সর্বোচ্চ 10টা, f-এ থাকে সর্বোচ্চ ইলেকট্রন 14টা। এটুকু বেসিক আমাদের জানতে হবে। এখানে সর্বোচ্চ থাকবে 2টা s এ, p-তে থাকবে 6টা সর্বোচ্চ, d-তে থাকবে 10টা, f-তে থাকবে 14টা, ঠিক আছে? তাহলে এইভাবে হিসাব করা, এখন 1s এ হচ্ছে 2টা, তারপরের 2টা ইলেকট্রন 2s এ যাবে, p-তে থাকে 6টা, তাহলে তারপরের 6টা যাবে হচ্ছে 2p, 2p-র পর ইলেকট্রন যাবে কোথায়? 3s এ, তাহলে 2p-র পর ইলেকট্রন যাবে হচ্ছে 3s, তাহলে 3s এ সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা, তারপরে ইলেকট্রন যাবে হচ্ছে 3p-তে, 3p-তে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 6টা। সব মিলে কয়টা ইলেকট্রন হলো দেখো, 2 2 4 10 12 18টা, 18টা হওয়ার পর তারপরে ইলেকট্রন যাবে কিন্তু 4s এ। তাহলে s এ কয়টা ইলেকট্রন থাকে? সর্বোচ্চ 2টা, দাও 2টা, তাহলে 4s2 কয়টা ইলেকট্রন হলো? 20টা। তাহলে 18টার পর 20টা, অর্থাৎ 19 নম্বর আর 20 নম্বর, এই 2টা ইলেকট্রন গেছে 4s। তারপরে শেষ আর কয়টা ইলেকট্রন থাকে? 23টা। তাহলে শেষ 3টা ইলেকট্রন তোমার যাবে হচ্ছে এই 4s এর পর 3d-তে যাবে, শেষ 3টা ইলেকট্রন 3d-তে যাবে, 3d3, 3d3। বুঝতে পারছো? তাহলে প্রথম 2টা এখানে, তারপরের 2টা এখানে, তারপরের 6টা এখানে, তারপরের 2টা এখানে, তারপরের 6টা, আমি এরকম করে 18টা চলে গেছে। দেন 19 আর 20 নম্বরটা হচ্ছে এই যে 3p-র পর 4s এ যাবে, 19 আর 20, দেন 21 থেকে 23, মানে লাস্টের 3টা ইলেকট্রন গেছে হচ্ছে 3d3-তে, ঠিক আছে? আর 3টা ইলেকট্রনই আছে, d-তে সর্বোচ্চ 10টা যায়, তাহলে এর মধ্যে 3টা গেছে, শেষ 23টা। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস, বুঝলাম। এখন বলছে এন শেল, তাহলে আমরা একটু দেখি, কে এল এম এন, তাহলে এন শেল মানে হচ্ছে 4 নম্বর কক্ষপথ। তো 4 নম্বর কক্ষপথ মানে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ। তাহলে বলছে যে ওর 4 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে, শেষ। এটা করতে পারলে বাকিটা তো সহজ, বুঝছো? কপারের এন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? আচ্ছা, কপারের হচ্ছে একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটা একটু মনে রাখতে হয়। কপারের ক্ষেত্রে কপারের নরমাল ইলেকট্রন হচ্ছে 29টা। তো সেম ভাবে যদি আমি এই সিরিয়াল অনুযায়ী যদি করি, যে এই সিরিয়াল অনুযায়ী যদি করি, তাহলে আমার কপার এরকম আসবে 1s2, 2s2, 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p6, তারপরে হচ্ছে 4s2। আমি আগে বুঝাচ্ছি, 4s2, দেন ইলেকট্রন থাকে আর 9টা। তুমি করে দেখতে পারো, d-তে থাকে সর্বোচ্চ ইলেকট্রন 10টা, তাহলে এখানে 9টা থাকবে। এটা হওয়ার কথা। তুমি এরকম ইলেকট্রন বিন্যাস করে দেখো, এই যে এরকম অনুযায়ী যদি করে দেখো, এই যে 19 আর 20 হচ্ছে এখানে যাবে, দেন 21 থেকে 29 পর্যন্ত এখানে যাবে, তাই তো?
তাই তো হওয়ার কথা, তাই তো হওয়ার কথা ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে কপারে একটা ব্যতিক্রম জিনিস দেখা যায়। কপার সাহেব চিন্তা করে কি, যে আমার 4s এ 2টা ইলেকট্রন দিয়ে ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 10টা। সে চিন্তা করে কতই না ভালো হতো যদি আমার ডিতে ঠিক 10টা ইলেকট্রন থাকতো, কারণ এটা হইলে তার স্থিতিশীলতা বেড়ে যাইতো, আর প্রত্যেকটা পরমাণু অধিক স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাহলে সে চিন্তা করতেছে, ইস যদি এখানে আরেকটা ইলেকট্রন আমি দিতে পারতাম, ওই যে 3 ইডিয়টস এর ওই যে সেন্টিমিটারের মতো, একবার দিলা দে, ওই যে একটা ডায়লগ থাকে না, একবার দিলা দে, এরকম আর কি, এরকম আর কি বুঝছো? তাহলে এরকম তাইলে ওর ক্ষেত্রেও সেম, যদি একবার যদি পাইতাম, একটা ইলেকট্রন যদি পাওয়া যেতাম, তাহলে তো আমার 3d10 হইতো। 3d10 হইলে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 10টার মধ্যে 10টাই থাকলে ওরা একদম ইলেকট্রন পরিপূর্ণ, সবচেয়ে বেশি স্টেবল বা স্থিতিশীলতা অর্জন করতে পারতো। সো এটাই চায়। সো এটা করার জন্য তখন সে একটা জোরপূর্বক এই 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে। এই 4s থেকে একটা ইলেকট্রন জোর করে নিয়ে 3d9 এ একটা ইলেকট্রন বেশি দিয়ে এখানে 10টা বানায় দেয়। তাহলে এখানে তখন হয়ে যায় 10টা, তাহলে 3d10, আর এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে আসছে, ফলে একটা কমে যায়, ফলে একটা কমে এটা 1 হয়ে যায়। 2টা ছিল, একটা কমে যায়, তাহলে একটা 1 হয়ে যায়। এটাই হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রম কপার। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় আসে এটা ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু সৃজনশীলও আসে, ঠিক আছে, কারণ সহ। কারণ কি, ওই যে আমি বলে ফেলছি অলরেডি, যে যদি কোনো কারণে 3d10 হয় তাহলে ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকলে ওর ইলেকট্রনটা হচ্ছে একদম পূর্ণ হয়ে যায়। আমি একটা কথা বলে দিই, অরবিটাল আর উপশক্তি স্তর আসলে ভিন্ন ভিন্ন, বাট তোমাদের বই অনুযায়ী দুইটাই সেম। সো 9-10 পর্যন্ত দুইটা সেম ধরেই তুমি শিখো, সমস্যা নাই। ইন্টারে গেলে আমরা তোমাদেরকে পড়াবো, আসলে দুইটা একটু পার্থক্য আছে। যাই হোক, তো তুমি লিখবা যে ডি অরবিটাল 10টা, তাহলে 10টা ইলেকট্রন থাকলে এটা সবচেয়ে বেশি স্থিতিশীলতা অর্জন করে, আর পরমাণু মাত্রই স্থিতিশীল হতে চায়, এই জন্য অতিরিক্ত স্থিতিশীলতা অর্জন করার জন্যই 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে এসে এরকম ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস পাওয়া যায়, যে 4s1 3d10 হয়ে যায়। আসলে হওয়ার কথা ছিল 4s2 3d9, বুঝছো? ওকে, তাহলে এটা হচ্ছে কাহিনী। এখন তাহলে এটা হয়, তাহলে এবার n কক্ষপথ, তাহলে ওই যে আগের মতো KLMN, তাহলে n হচ্ছে 4 নম্বর কক্ষপথ, তাহলে হিসাবে ওর 4 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, এই জন্য অ্যান্সার হচ্ছে 1। ওকে, n = 3 হলে কোন অরবিটালটি অসম্ভব? আচ্ছা, n3 বলো, 3 নম্বর কক্ষপথে 3টা উপশক্তি স্তর আছে, আমরা দেখাইছি 3s 3p 3d, তিনটাই সম্ভব। 3f বলে কিছু নাই, 3f হবে না। 3 নম্বরে 3টা অরবিটাল থাকে, 3s 3p 3d, তাহলে 3f অসম্ভব, ঠিক আছে। পরমাণুর n শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? n শেল, তাহলে চিন্তা করো, k l m n, n হচ্ছে 4, তাহলে 4 নম্বরে কি থাকে? 4s থাকে, 4p থাকে, 4d থাকে, 4f থাকে, তাহলে 4 নম্বরে 4টা উপশক্তি স্তর থাকে। আমি কিন্তু আবারও বলতেছি, উপশক্তি স্তর এবং অরবিটাল আসলে সেম না, একটু পার্থক্য আছে, বাট তোমাদের বই অনুযায়ী সেম ধরে আমরা করতেছি এসএসসি তে, বাট একটু পার্থক্য আছে, ইন্টারে আমরা শিখাবো। l = 3 হলে প্রাপ্ত উপস্তর আর কি, তাহলে প্রাপ্ত উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত? আচ্ছা, l = 3, আচ্ছা এটা খুবই সিম্পল। দেখো, l এর মান 0 হইলে এটা হচ্ছে s উপশক্তি স্তর হয়, l এর মান 1 হইলে সেটা আসলে p উপশক্তি স্তর হয়, l এর মান 2 হইলে সেটা আসলে d উপশক্তি স্তর হয়, l এর মান 3 হইলে সেটা আসলে f উপশক্তি স্তর হয়। তাহলে l এর মান 3 হইলে এটা f উপশক্তি স্তর, f উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 14টা, আমরা পড়াইছি। এখানে থাকে 2টা, এখানে 6টা, 10টা, এখানে 14টা, ঠিক আছে। ওকে, n = 3 ও l = 2 হলে কোনটি সম্ভব? n এর মান 3, তার মানে এটা 3, আর l2 আমরা একটু আগে পড়ছি, l এর মান 2 হইলে সেটা d হয়। এই যে দেখো, l এর মান 2 হইলে সেটা d হয়, তাহলে l এর মান 2 এর জন্য সেটা d, আর n এর মান 3 হইলে সেটা 3, তার মানে এটা আসলে 3d, তাহলে এটা আসলে 3d এর কথা বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা? মাত্র দেখাইলাম না ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস, ভ্যানাডিয়াম দেখাইলাম না, এই যে ভ্যানাডিয়াম, দেখো ভ্যানাডিয়ামের কত, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথটা দেখো, তৃতীয় কক্ষপথে সব মিলা দেখো 2 8 আর 3 11, 11টা, চতুর্থ কক্ষপথে হচ্ছে 2টা, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 11 2, 2 8 11 2, দেখো, তাহলে এটা আলটিমেটলি হবে হচ্ছে 2 8 11 2, দেখছো? ওকে, তাহলে দেখো কত কিছু তোমাদেরকে শিখায় ফেলতেছি, তাই না? ওকে, তাহলে কপারের এম শেলে কয়টা ইলেকট্রন থাকে ভাই? কে এল এম, মানে 3 নম্বর, 3 নম্বরে কপারে কয়টি ইলেকট্রন থাকে? দেখো, তুমি নিজেই দেখো, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এই জন্য বারবার এগুলো পরীক্ষায় আসে। দেখো তো, কপারের 3 এর আলটিমেটলি কয়টা থাকে? 2 6 8
আর 10 18 18টা থাকে, ঠিক আছে? তাহলে 18 18 18 18 আরে 18 18 18 18 18, ঠিক আছে? ওকে, স্ক্যান্ডিয়াম এসসি মানে কি? এসসি মানে কেউ আবার ভাবতে পারো সায়েন্স, ভাই ভাই এটা সায়েন্স, ঠিক আছে? এসসি মানে স্ক্যান্ডিয়াম, 21 নম্বর মনে আছে স্ক্যান্ডিয়াম, তাহলে 21 এর ইলেকট্রন বিন্যাস পারা উচিত না? পারবা, এটা করে দেখো। কপার করে দিছি, কঠিনটা করে দিছি, কপার আর ক্রোমিয়াম হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো দেখা দিছি, ভ্যানাডিয়াম করে দিছি, তাহলে 21 নম্বর তেমনি পারবা। পরমাণুর প্রধান শক্তি স্তরকে কোনটি দ্বারা চিহ্নিত করা হয়? প্রধান শক্তি স্তরকে ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? পরমাণুর উপশক্তি স্তরকে সাধারণত কোনটি দ্বারা চিহ্নিত করা হয়? যে এল, কারণ এই যে এল এর মান 0 হইলে এটা এস উপশক্তি স্তর, এল 1 হইলে পি উপশক্তি স্তর, তাহলে উপশক্তি স্তরকে বা উপস্তরকে এল দিয়ে প্রকাশ করে, এল। তাহলে প্রধানটাকে এন দিয়ে প্রকাশ করে আর উপশক্তি স্তরকে এল দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? পরমাণুর উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টি? উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টা, এটা তো বুঝতেই পারতেছো। ওই যে এফ উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তরে হচ্ছে সর্বোচ্চ 14টা হচ্ছে তোমার ইলেকট্রন থাকে, তাই না? তাহলে এফ উপশক্তি স্তরে হচ্ছে সর্বোচ্চ কয়টা থাকে? সর্বোচ্চ হচ্ছে তোমার 14টা হচ্ছে তোমার ইলেকট্রন থাকে। এটা এফ হবে, এফ, ঠিক আছে? 14টা পারবা এগুলা। 4f এর n প্লাস এল এর মান কত? আচ্ছা 4f এর ক্ষেত্রে n প্লাস এল এর মান জানতে চাইছে, n প্লাস এল কি? আচ্ছা লেখো আগে 4f, এর মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা মানে প্রধান কক্ষপথটা হচ্ছে n আর উপশক্তি স্তর হচ্ছে আসলে l, তাহলে বলো 4 এর জন্য n এর মান কত? 4, 4 এর জন্য n এর মান হচ্ছে 4, আর f এর জন্য l এর মান হচ্ছে 3, একটু আগে পড়াইছি। l এর মান 0 হইলে এটা s, 1 হইলে p, 2 হইলে d, 3 হইলে f, তাহলে এটা হচ্ছে 3, f এর জন্য 3 আর এটা 4, তাহলে 4 প্লাস 3, 4 প্লাস 3 মানে কত ভাইয়া? 7। ওকে, কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম? আচ্ছা কোন একটা অরবিটালের শক্তি কম নাকি বেশি এটা বোঝার জন্য আসলে তার n প্লাস এল এর মান বের করতে হয়। n প্লাস এল, যার n প্লাস এল কম, মনে রাখবা যার n প্লাস এল কম তার হচ্ছে শক্তি কম, এটা আমরা পড়ছি, ঠিক আছে? বইয়ে আছে। তাহলে শক্তি কম নাকি শক্তি বেশি এটা বের করার জন্য সহজ হিসাব হচ্ছে ওইটার n প্লাস এল বের করবা। n প্লাস এল যার কম তার শক্তি কম হবে, যার n প্লাস এল বেশি তার শক্তি বেশি হবে, সহজ হিসাব। তাহলে এবার আমারে বলো এই সবগুলোর মধ্যে তাহলে n প্লাস এল আসলে কার কম আসবে? এই সবগুলোর মধ্যে হচ্ছে দেখো এটার n প্লাস এল কত আসবে, দেখো এটার n এর মান হচ্ছে 3 আর d এর জন্য এল এর মান হচ্ছে 2, তাহলে 3 প্লাস 2 এটা হচ্ছে 5 আসবে। এখানে দেখো তো কত, n এর মান হচ্ছে 4 আর p এর জন্য l এর মান কত? 1, তাহলে 4 প্লাস 1 এটাও 5 আসবে। আচ্ছা আবার এখানে দেখো n এর মান কত? 5, s এর জন্য l এর মান কত? 0, তাহলে n এর জন্য 5, l এর জন্য 0, s এর জন্য l 0, n 5, 5 প্লাস 0 মানে 5, আর এখানে কত আসবে? 4f, n এর মান হচ্ছে 4 আর f এর জন্য l এর মান হচ্ছে 3, তাহলে 4 প্লাস 3 মানে এটা 7 আসবে। তাহলে এই সবগুলোর মধ্যে যার n প্লাস এল কম তার হচ্ছে শক্তি কম, বাট প্রবলেম হচ্ছে এখানে তিনটারই কিন্তু n প্লাস এল কম, তাহলে এই তিনটার মধ্যে আসলে কোনটা অ্যান্সার হবে ভাই? এখন আসো যদি দেখো n প্লাস এল যদি সেম হয়, এখন আসো আরেকটা শর্ত, আমি আগে দেখবো n প্লাস এল হচ্ছে কার কম সেটাই অ্যান্সার হইতো, বাট প্রবলেমটা হচ্ছে এখানে এই তিনটার n প্লাস এল এর মান সেম হয়ে গেছে, তাহলে সেম হলে আবার আমি কেমনে হিসাব করব? সেম হলে হিসাব করব যার n প্লাস এল যদি সেম হয়, n প্লাস এল সেম হইলে তখন যার n ছোট, n কি? nই হচ্ছে আসল জিনিস, n হচ্ছে আসল, এমনে মনে রাখবা আসল জিনিস ছোট হইলেই সেটা ছোট হবে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n হচ্ছে আসল জিনিস অর্থাৎ প্রধান শক্তি স্তর, আর এই এসপিডিএফ হচ্ছে উপশক্তি স্তর, তাহলে এখানে আসল কোনটা? প্রধান শক্তি স্তর। তাহলে সেম হইলে n প্লাস এল সেম হইলে যার আসলটা কম সেটাই কম, তার মানে যার আসল কম মানে n কম সেটাই কম, তাহলে যার n কম আসলে তারই হচ্ছে শক্তি কম। তাহলে এই ক্ষেত্রে আসলটা সবগুলার n প্লাস এল সমান এই তিনটার, তাহলে এর মধ্যে আসল যার কম তারই হচ্ছে মান কম ধরতে হবে। তাহলে এই সবগুলোর মধ্যে আসল কম হচ্ছে 3D, কারণ এখানে n এর মান 3, এখানে n এর মান 4, এখানে n এর মান 5, তাহলে সবগুলোর মধ্যে এখানে n কম, তাহলে এই তিনটার মধ্যে সেম মান হওয়ার পরও এটার আসল জিনিসটা কম, তার মানে এটারই ছোট, এটাই হচ্ছে তোমার অ্যান্সার হবে। দেখছো কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? একই জিনিস, যেখানে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে।
তাহলে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে? শক্তি কম হলে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে যার শক্তি কম অর্থাৎ n প্লাস l এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। সো আগের মতো তুমি বের করো। আর যদি দেখো যে n প্লাস l সমান হয় তাহলে যার n কম হবে সেইটাই শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে যাবে। বাকিটা পারবা SW। ঠিক আছে, ওকে। দেখো এখানে আমরা অনেকগুলো ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দিছি। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, হিলিয়াম বাদে বাকি সবগুলার দেখো শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে, অষ্টক পূরণ হয়। হিলিয়াম বাদে দেখো বাকি সবগুলার শেষ কক্ষপথে হচ্ছে 8টা করে ইলেকট্রন। হিলিয়াম বাদে বাকি সবগুলার শেষ কক্ষপথে হচ্ছে 8টা করে হচ্ছে ইলেকট্রন। তুমি কি খেয়াল করছো? নিষ্ক্রিয় গ্যাস গুলার মধ্যে হিলিয়াম বাদে বাকি সবগুলার শেষ কক্ষপথে হচ্ছে 8টা করে ইলেকট্রন, শুধু হিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন। এই হচ্ছে হিসাব। তাহলে একটু মাথায় রাখবা, নিচের কোন দুটি মৌলের শেষ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে? তাহলে বলো অ্যান্সার কি? সোডিয়াম আর পটাশিয়াম। কেন? দুইটাই হচ্ছে গ্রুপ 1। তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখো, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, পটাশিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। এটার বেসিকটা হচ্ছে একই গ্রুপের মৌলগুলার শেষ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। যেমন পর্যায় সারণীতে যদি আমরা দেখি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, এগুলা কি একই গ্রুপের মৌল না? 1 নম্বর গ্রুপের মৌল। একই গ্রুপের মৌল হলে শেষ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে, এটাই হচ্ছে বেসিক। তাহলে এগুলো একই গ্রুপের মৌল, শেষ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে হচ্ছে নিচের কোন পরমাণুর? নিচের কোনটার হচ্ছে তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা ইলেকট্রন থাকে? অ্যান্সার হচ্ছে তোমার ক্যালসিয়ামের। তুমি ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখো, আমি সহজ করে বলতেছি, এটা এরকম থাকে 2 8 8 2। ক্যালসিয়ামের টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে 20টা। ওই 1s2 2s2 দিতে করে দেখবা যে 3 নম্বরে 8টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, ওকে, এগুলো তোমরা পারবা। Na+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির ইলেকট্রন বিন্যাসের মতো? ভাই এটা কিছু হইল? Na+, আগে তুমি আমারে বলো Na+, আগে বলো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 নম্বর মৌল। তাহলে পারমাণবিক সংখ্যা 11 মানে এখানে 11টা প্রোটন থাকে। তাহলে আমরা জানি যে যতগুলা প্রোটন থাকে নরমালি প্রোটনের চার্জ পজিটিভ, ঠিক ততগুলাই হচ্ছে ইলেকট্রন থাকে, আবার ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে 11টা ইলেকট্রন 11টা প্রোটনকে ব্যালেন্স করে দেয়, কাটাকাটি করে 0 হয়। বাট প্রবলেম হচ্ছে এখানে প্লাস দেওয়া। এখানে প্লাস দেওয়া মানে হচ্ছে এখানে একটা পজিটিভ চার্জ বেশি আছে। তাহলে এখানে একটা পজিটিভ চার্জ কেমনে বেশি থাকবে? যখন হচ্ছে আমার ইলেকট্রন একটা কম থাকবে তখন হচ্ছে একটা পজিটিভ চার্জ। তার মানে এখানে আসলে 10টা ইলেকট্রন আছে, কারণ এখানে 10টা ইলেকট্রন থাকলে সে 10টা প্রোটনকে ব্যালেন্স করে দিছে, কিন্তু এই যে একটা প্রোটন বেশি থাকার কারণে এই যে আলটিমেটলি পজিটিভ চার্জ। তার মানে Na+ ইলেকট্রন আছে 10টা। তাহলে এখানে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে 10টা। তো ইলেকট্রন যদি 10টা হয় তাহলে 10টা ইলেকট্রন কেমনে থাকবে তুমি জানো আমার থেকে ভালো, 1s2 2s2 2p6, শেষ 10টা ইলেকট্রন। এই তো, তাহলে Na+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। তাহলে Na+ এর ইলেকট্রন বিন্যাস যদি এটা হয়, বলো এটা কিসের মতো? এটা হচ্ছে একটু আগে আমরা দেখাইছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো। নিয়নেও কিন্তু এই ইলেকট্রন বিন্যাস। তাহলে Na+ এর ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো। দেখছো, এমনি করে কিন্তু পরীক্ষায় আসবে। বলছে এটা কোন এটা কোন আয়নের? পারবা না। আচ্ছা, এটা আয়ন বলছে। আচ্ছা, এটা একটু কঠিন প্রশ্ন, কিন্তু আয়ন বললে কিন্তু একটু ঝামেলা আছে। আয়ন বললে একটু ঝামেলা আছে, এটা একটু তোমার আসলে আলাদা করে বের করতে হবে। এর মধ্যে এটা বাদ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ক্রিপ্টন হচ্ছে তোমার এটা অনেক বেশি, এটার ইলেকট্রন অনেক বেশি, এটা হবে না। তুমি করে দেখতে পারো, তুমি এখানে করে দেখতে পারো। আমি একটু আগে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দিয়ে দিছি, তুমি দেখো এটা হবে না। ক্রিপ্টন কখনোই হবে না। ক্রিপ্টন হচ্ছে 4s2 4p6, বুঝছো? তো এটা হবেই না, এটা তো বুঝতেই পারতেছো, এটা হবেই না, ক্রিপ্টন বাদ। কিন্তু সমস্যা হচ্ছে কোন আয়নের। তাহলে আয়নের ইলেকট্রন বিন্যাস পারতে গেলে আগে মূল পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আগে বের করি। আচ্ছা, এখানে আয়রন আছে, আমরা আয়রন দিয়ে হিসাব করি। বলো আয়রনের ইলেকট্রন বিন্যাসটা কি রকম বলো তো? ফার্স্টে হচ্ছে আয়রন কত জানতে হবে তো। আয়রনের নরমালি কি 26, প্রোটন সংখ্যা হচ্ছে 26। ঠিক আছে, আয়রনের প্রোটন সংখ্যা হচ্ছে 26, তাহলে নরমাল ইলেকট্রন থাকেও 26টা। তাহলে 26টা ইলেকট্রন থাকলে আগে নরমাল ইলেকট্রন বিন্যাসটা কি রকম? 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে তোমার 3s2, তারপরে হচ্ছে 3p6, 3p6 এর পরে ইলেকট্রন হচ্ছে আগে 4s এ যায়, তাহলে 4s2। তাহলে এরকম করে 20টা ইলেকট্রন চলে গেছে। 20টা যাওয়ার পর লাস্টের 6টা আর থাকে 6টা, লাস্টের 6টা হচ্ছে 3d6 এ চলে যায়, কারণ ইলেকট্রন এই যে এইটুকু পর্যন্ত 18 পরে যে 19 আর 20 নম্বর ইলেকট্রনটা হচ্ছে আগে 4s এ যায়, তাহলে 20টা চলে গেল। দেন শেষ 6টা ইলেকট্রন 3d তে যাবে, কারণ d তে সর্বোচ্চ ইলেকট্রন যায় 10টা যায়,
তাহলে এখানে হচ্ছে তোমার এর মধ্যে 6টা যাবে, শেষ। 21 থেকে 26, তাহলে 21 থেকে 26 হচ্ছে এখানে যাবে। এটাই হচ্ছে আউফবাউ নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এখন আসো, আয়রন যখন পজিটিভ হয়ে যায়, অর্থাৎ আয়রন থেকে যখন Fe2+ মানে কি? Fe2+ মানে আমরা সহজ কথায় জানি এখানে 2টা ইলেকট্রন চলে যাবে, ঠিক আছে? প্লাস মানে আসলে কি? ইলেকট্রন কমে যায়। একটু আগে দেখাইছি, দেখো এই যে নরমালি কি 11টা প্রোটন 11টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু যখনই একটা প্লাস পাইছি মানে আসলে এখানে একটা ইলেকট্রন কমে গেছে বা একটা ইলেকট্রন চলে গেছে, অর্থাৎ 11টা ইলেকট্রন থেকে 10টা ইলেকট্রন হয়ে গেছে। তার মানে এখান থেকে তুমি কি বুঝলা? যে প্লাস মানে আসলে কি? ইলেকট্রন চলে যায়। তাহলে এখানেও যখন আমি Fe2+ লিখবো তখন কি এই পুরাটার থেকে 2টা ইলেকট্রন চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কোন 2টা ইলেকট্রন চলে যাবে? সবার লাস্টের ইলেকট্রনগুলা 21 থেকে 26 তারা কিন্তু 3D তে ঢুকছে, তাহলে এই ইলেকট্রনগুলো চলে যাবে নাকি আলটিমেটলি সবচেয়ে বাইরের কক্ষপথ কিন্তু আবার এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ, নাকি সবচেয়ে বাইরের কক্ষপথের 2টা ইলেকট্রন চলে যাবে? বুঝছো? তোমরা তো সারা জীবন কি পড়ছো যে ইলেকট্রন ঢুকার সময় আমরা জানি যে 3p এর পর 4s এ যাবে, দেন লাস্টের 6টা ইলেকট্রন হচ্ছে আবার 3D তে প্রবেশ করবে, এটা আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হচ্ছে যখন ইলেকট্রন বের হয়ে যায় তখন কি হবে? তখন নিয়মটা হচ্ছে ইলেকট্রন বের হয়ে যাওয়ার সময় সবচেয়ে বাইরের যে কক্ষপথটা আছে সেখান থেকে লাথি দিয়ে ইলেকট্রনটা বের করে দিবে। বুঝছো? ইলেকট্রন বের হওয়ার সময় সবচেয়ে বাইরের কক্ষপথ যেটা সেখান থেকে আগে যাবে। তখন আর এটা হবে না যে ভাই শেষ 6টা ইলেকট্রন তো এখানে ঢুকছে, তাহলে মনে হয় এখান থেকে ইলেকট্রন বের হবে না। ইলেকট্রন বের হওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবচেয়ে বাইরের যে কক্ষপথ, এই ক্ষেত্রে 4 নম্বর কক্ষপথ, এখান থেকে ইলেকট্রন চলে যাবে। তাহলে সবচেয়ে বাইরের থেকে Fe2+ হইলে 2টা ইলেকট্রন চলে যাবে, তার মানে 4s 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে 2টা ইলেকট্রন চলে গেলে 4s2 থেকে 2টা ইলেকট্রন চলে গেলে 4s 0, তো 4s 0 লেখার দরকার নাই, 4s 0 লেখার দরকার নাই। তার মানে Fe2+ হইলে ইলেকট্রন বিন্যাসটা এটা হয়। তাও তো হইলো না, এটা 3d5 হইতে হবে, তাহলে এটা 3d5 হইতে হবে, কিন্তু এখানে 3d6, তাও হইলো না Fe2+, তার মানে Fe2+ হবে না। কিন্তু দেখো তো Fe3+ হবে, দেখো আরেকটা অপশন আছে আমার Fe3+, চেক করে দেখি Fe3+ হয় কিনা। হবে। 2+ আর 3+ এর মধ্যে পার্থক্য কি বলো? 3+ মানে আরেকটা ইলেকট্রন চলে যাবে, 2+ মানে কি 2টা কম আছে, আর 3+ মানে কি 3টা ইলেকট্রন কম আছে। তাহলে 2+ থেকে যখন আমরা 3+ হিসাব করব তাহলে 3+ এ হচ্ছে আরেকটা ইলেকট্রন কমে যাবে, তাই না? 2+ এ 2টা ইলেকট্রন কমে গেছিল, আর 3+ এ সব মিলে 3টা ইলেকট্রন কমে যাবে। তাহলে আগেই আমার 2টা ইলেকট্রন চলে গেছে, 2+ হয়ে গেছে, তাহলে আরেকটা ইলেকট্রন চলে যাবে। তাহলে আরেকটা ইলেকট্রন চলে গেলে কই থেকে যাবে? এখন যাবে 3D থেকে, কারণ 4s এর 2টা তো চলেই গেছে, 4s থেকে 2টা চলে গেছে, তাহলে আরেকটা ইলেকট্রন যাবে 3D থেকে। তাহলে আরেকটা যদি এখন 3D থেকে যায়, সবচেয়ে বাইরে এখন 3D আছে, 3D থেকে যদি আরেকটা ইলেকট্রন চলে যায় তাহলে এটা 3d5 হয়ে যাবে। 4s থেকে 2টা চলে গেছে, দেন এখন সবচেয়ে বাইরে আছে 3d6, তাহলে এখান থেকে আরেকটা চলে গেছে, তাহলে সব মিলায় 3টা চলে গেলে এখন দেখো Fe3+, এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। দেখছো? তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এগুলা কিন্তু এমনি হিসাব করতে হবে। তাহলে একটা দেখায় দিলাম, বাকি সবকিছু পারবা। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? ক্রোমিয়ামের। কেন ব্যতিক্রম? ওই যে অনেকটা কপারের মতোই, যে ক্রোমিয়ামেও এরকম হওয়ার কথা ছিল 4s2 3d4, আমি লাস্টের পার্টটা দেখাই, 4s2 3d4 হওয়ার কথা ছিল, বাট ওই সেম যে ডিতে ইলেকট্রন থাকে 10টা, তো 10-এর আবার অর্ধেক কত? 5। ঠিক আছে, আমার যদি 3d4 না হয়ে যদি এটা 10-এর অর্ধেক হইতো, 3d5 হইতো, তাহলে কতই না ভালো হইতো। এটা হইলে ওর স্থিতিশীলতা বেশি যাইতো। বুঝছো? এটা মাথায় রাখবা যে পূর্ণ অরবিটাল অথবা অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা বেশি হয়, 3d10 হইলে স্থিতিশীলতা বেশি হবে, মানে অথবা 3d5 হইলে স্থিতিশীলতা বেশি হবে। তাহলে নর্মাল নিয়মে ওর হওয়ার কথা ছিল 24টা, যেহেতু 3d4, কিন্তু সমস্যা হচ্ছে 4 এর জায়গায় ও চিন্তা করতেছি আরেকটা যদি কোনো কারণে যদি 3d5 হইতো, তাইলে আমার অরবিটালটা অর্ধপূর্ণ হতো, আর অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা হচ্ছে অনেক বেশি, তো তখন জিনিসটা 3d4 এর জায়গায় কত হয়ে যেত? 3d5। আর এই 5 করার জন্য এই যে এখান থেকে একটা ইলেকট্রন চলে আসছে, তাহলে একটা ইলেকট্রন চলে আসলে 2টার থেকে একটা ইলেকট্রন চলে গেলে 1 হয়ে যায়, 4s1 3d5। এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামে দেখা যায়। ঠিক আছে? তাহলে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? মাত্র পড়ায় দিলাম, 4s1 3d5। ঠিক আছে? তাহলে পারা যাবে, এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবা। nd5, তারপর n+1 s1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিচের কোনটি? বলো তো। দেখো এস এ ইলেকট্রন আছে আমার একটা, আর ডিতে ইলেকট্রন আছে 5টা, এস এ একটা ডিতে 5টা, এটা কে মেনে চলে? এই যে দেখো এস এ আছে একটা, ডিতে আছে 5টা, এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হচ্ছে ক্রোমিয়ামের। তাহলে এটা কার? এস এ একটা ডিতে 5টা, এরকম একমাত্র কোথায় সম্ভব? ক্রোমিয়ামে সম্ভব। আর এস এ একটা
আর ডিতে হচ্ছে 10টা। এটা কখন? এটা হয় হচ্ছে কপারের ক্ষেত্রে, এটা কপারের ক্ষেত্রে হয়, আর এটা ক্রোমিয়ামের ক্ষেত্রে হয়, বুঝতেই পারতেছো। ওকে, কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ? তাহলে বলো তো কোনটার ডি অরবিটাল হচ্ছে তোমার অর্ধপূর্ণ? অর্ধপূর্ণ ডি অরবিটাল ইলেকট্রন বিন্যাস করলেই অ্যান্সার চলে আসবে। ইলেকট্রন বিন্যাস করেও দেখবা যে ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে। কার? অর্ধপূর্ণ মানে কি? অর্ধপূর্ণ মানে হচ্ছে দেখো ডিতে ইলেকট্রন থাকে সর্বোচ্চ কয়টা? 10টা। তো 10-এর অর্ধেক কত? 5। তো এখানে অর্ধপূর্ণ মানে ডিতে থাকবে 5টা, 4s এ থাকবে 2টা এই ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে হিসাব করে দেখো কোনটা আসে। 25 Mn2+ এর এম শেলে কয়টি ইলেকট্রন বিদ্যমান? মাত্র পড়াইলাম না একটা আয়নের ইলেকট্রন বিন্যাস কেমনে করতে হয়। আগে পুরাটা লিখবা, আগে হচ্ছে তুমি ম্যাঙ্গানিজেরটা বের করবা, আগে নরমাল ম্যাঙ্গানিজেরটা বের করবা, এটার ইলেকট্রন বিন্যাস করবা। দেন 2+ মানে কি? সবচেয়ে বাইরের কক্ষপথের 2টা ইলেকট্রনের লাথি দিয়ে বের করে দিবা, দিলে ইলেকট্রন বিন্যাস আসবে ম্যাঙ্গানিজ 2+ এর। দেন হিসাব করবা যে ওটার এম শেলে কয়টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে পারবা। এটা হচ্ছে কোন মৌলের হচ্ছে আইসোটোপ? আচ্ছা, বলছে এটা কোন মৌলের আইসোটোপ। দেখো তো, আইসোটোপ দেখার জন্য আইসো মানে কি? আইসো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে একই বা সেম। আইসো শব্দের অর্থ হচ্ছে একই বা সেম। আর লাস্টে পথে মনে রাখবা প্রোটন সংখ্যা, তার মানে এখানে প্রোটন সংখ্যা সেম। তাহলে একই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এখানে দেখো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 29। এটা কোথায় পাওয়া যায়? কপারে পাওয়া যায়। কপারের পারমাণবিক সংখ্যা 29, তার মানে এই জিনিসটা কপারের আইসোটোপ, কারণ এটার প্রোটন সংখ্যা কপারের প্রোটন সংখ্যার সমান। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়? আচ্ছা, হাইড্রোজেনের প্রাকৃতিকভাবে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ আছে হচ্ছে তোমার 3টা। প্রকৃতিতে হচ্ছে তোমার হাইড্রোজেনের আইসোটোপ আছে হচ্ছে 3টা, আর সব মিলে আছে 7টা। তাহলে এর মধ্যে 1 থেকে 3 মানে 3টা হচ্ছে প্রাকৃতিক। তাহলে হাইড্রোজেনের দেখবা আইসোটোপ আছে সব মিলে 7টা, এর মধ্যে প্রথম 3টা হচ্ছে প্রাকৃতিক, আর 4 থেকে 7 ভর সংখ্যা বিশিষ্ট, এগুলো হচ্ছে কৃত্রিম ভাবে হচ্ছে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাইলে বলছে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছে কয়টা? তাহলে 4টা, আর প্রাকৃতিক ভাবে আছে 3টা, সব মিলে হাইড্রোজেনের আইসোটোপ আছে 7টা। ঠিক আছে, এর মধ্যে যে এটা হচ্ছে প্রাকৃতিক গুলার নামটা একটু দেখো। যে হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1 তাকে হাইড্রোজেন বা প্রোটিয়াম বলে, যার ভর সংখ্যা হচ্ছে 2 তাকে ডিউটেরিয়াম বলে। এগুলো কিন্তু প্রত্যেকেই হাইড্রোজেন। কেন প্রত্যেকেই হাইড্রোজেন? কারণ দেখো প্রত্যেকের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু সেম, দেখো 1, এই জন্য আইসোটোপ। দেখো এটারও পারমাণবিক সংখ্যা 1, এটারও 1, এটারও 1, এই জন্য এগুলো সবই হাইড্রোজেনেরই আইসোটোপ। কিন্তু দেখো একটার ভর সংখ্যা হচ্ছে 1, একটার ভর সংখ্যা হচ্ছে 2, একটার 3, এই তিনটাই প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। তো এর মধ্যে দেখো নরমাল যে হাইড্রোজেন যেটাকে বলে প্রোটিয়াম, সেখানে পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, তার মানে এখানে কোনো নিউট্রন নাই, বুঝতেই পারতেছো, এর জন্য নিউট্রন সংখ্যা 0। যেটার ভর সংখ্যা হচ্ছে 2, আমরা জানি কি ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে এখানে একটা প্রোটন আছে আর একটা নিউট্রন আছে, দেখছো। আর যেটার ভর সংখ্যা হচ্ছে 3, সেখানে দেখো একটা প্রোটন আছে, বাকি 2টা হচ্ছে নিউট্রন আছে, কারণ আমরা জানি ভর সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখানে একটা প্রোটন আর বাকি 2টা হচ্ছে নিউট্রন। এই ছকটা একটু দেখবা। তাহলে হাইড্রোজেনের কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে? হাইড্রোজেনের কোনটা একটি মাত্র নিউট্রন আছে? দেখো যে মাঝখানেরটা ডিউটেরিয়ামে। তাহলে ডিউটেরিয়ামে হচ্ছে একটি মাত্র নিউট্রন আছে, আর ট্রিটিয়ামে 2টা নিউট্রন আছে, আর প্রোটিয়াম হচ্ছে কোনো নিউট্রন নাই। প্রোটিয়ামে দেখো কোনো নিউট্রন নাই। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, ডিউটেরিয়ামের হচ্ছে ভর সংখ্যা কত? ডিউটেরিয়াম হচ্ছে মাঝখানেরটা, তাহলে ভর সংখ্যা হচ্ছে 2, আর ট্রিটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, হাইড্রোজেনের অপর একটি আইসোটোপ ডিউটেরিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ভারী পানি উৎপন্ন করে, এটা একটু মনে রাখবা। তাহলে হাইড্রোজেনের অপর আরেকটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম, যেটাকে ডি দিয়ে লেখে। এটা হচ্ছে যেমন আমরা জানি কি নরমাল হাইড্রোজেনের 2টা পরমাণু অক্সিজেনের একটা পরমাণুর সাথে মিলে পানি তৈরি করে, সেম ভাবে হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম। এই ডিউটেরিয়ামের হচ্ছে তোমার 2টা ডিউটেরিয়াম পরমাণু, 2টা ডিউটেরিয়াম পরমাণু একটা অক্সিজেনের সাথে মিশে এটা একটা পানি তৈরি করে, বাট এই পানিকে বলে ভারী পানি। কেন এটাকে ভারী পানি বলে? কারণ নরমাল হাইড্রোজেনের ভর সংখ্যা কত? 1, আর ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে 2, সো এটা একটু ভারী না? নরমাল হাইড্রোজেনের তুলনায় কি এখানে ভর সংখ্যা বেশি, মানে এটা ভারী, এই জন্য এটা হচ্ছে ভারী পানির সংকেত D2O। এটা কিন্তু কাজে লাগবে, ভারী পানির সংকেত তাহলে কি D2O। ওকে, আচ্ছা এখানে কিছু কিছু জিনিস আছে, এর মধ্যে আমি 2-1টা জিনিস তোমারে পড়াবো। আইসো বার, বার মানে হচ্ছে ভর। আমি আবারও বলতেছি, আইসো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে সেম বা একই। তাহলে আইসো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে তোমার সেম বা একই। ঠিক আছে, আর বার দিয়ে হচ্ছে ভর বুঝায়। বার দিয়ে কি বুঝায়? বার দিয়ে হচ্ছে তোমার আলটিমেটলি ভর বুঝায়। অর্থাৎ আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সেম,
তাহলে এবার কি হবে, এবার আলটিমেটলি হচ্ছে তোমার ভর সংখ্যা সেম হবে কিন্তু বাকিগুলো হচ্ছে তোমার ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে এবার কি হবে, ভর সংখ্যা সেম হবে, বাকিগুলা হচ্ছে ভিন্ন। তাহলে যেসব পরমাণুর এই যে পারমাণবিক ভর সংখ্যা সেম কিন্তু বাকিগুলা ভিন্ন, অর্থাৎ পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে, আইসোবার বলে। তাদেরকে কি বলে, আইসোবার বলে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কি বলে, আইসোবার বলে। ওকে, যেমন এটা আর এটা দেখো, দেখো এখানে কার্বনের দেখো প্রোটন সংখ্যা 6 আর ভর সংখ্যা 14। তাহলে ভর সংখ্যা 14 হইলে আমরা জানি ভর সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার প্রোটন সংখ্যা মানে 6 প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখান থেকে নিউট্রন সংখ্যা দেখো 8 বের হয়। তাহলে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 8, বাট ভর সংখ্যা হচ্ছে 14। আবার দেখো এই নাইট্রোজেনেরও তোমার ভর সংখ্যা 14। তাহলে দেখো দুইটারই ভর সংখ্যা সেম, বার বলতে ভর বুঝায়, তাহলে ভর সেম, বার সেম, আর সেম মানে গ্রিক ভাষায় আইসো, তাহলে আইসো বার। তাহলে দেখো ভর সংখ্যা সেম হলে আইসো বার। এবার আসো আইসোটোন। আইসোটোন কি, আইসো শব্দের মানে কি, সেম বা সমান, একই, লাস্টে ন আছে, নতে মনে রাখবা নিউট্রন সংখ্যা। তাহলে যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান বাকিগুলা ভিন্ন তাকে বলা হচ্ছে আইসোটোন। দেখছো, আইসোটোন, আইসো মানে সেম বা একই, নতে নিউট্রন, তাহলে নিউট্রন সংখ্যা এবার সেম, বাকিগুলা ভিন্ন। যেমন এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা হচ্ছে আইসোটোনের এক্সাম্পল। কেমনে বুঝলাম, দেখো এখানে ভর সংখ্যা কত, 13। তাহলে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো প্রোটন সংখ্যা মানে 6 প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এখান থেকে নিউট্রন সংখ্যা দেখো 7 আসতেছে। আবার এখানে তুমি চিন্তা করো, এখানে দেখো ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন সংখ্যা যেটা হচ্ছে 7 প্লাস নিউট্রন সংখ্যা। হিসাব করে দেখো এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 7। তাহলে দেখো এই দুইটার নিউট্রন সংখ্যা সেম, এটারও নিউট্রন সংখ্যা 7, এটারও নিউট্রন সংখ্যা 7। তাহলে এই দুইটা নিউট্রন সংখ্যা সমান, তাহলে এটা পরস্পর আইসোটোন। পরীক্ষায় কিন্তু দিয়ে দিতে পারে এক্সাম্পল হিসেবে। নিচের কোনটা আইসোটোপের উদাহরণ, তাহলে আইসোটোপ, আইসো মানে সেম, পতে প্রোটন, তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম কোনটা, দেখো এই যে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সেম, এটাই হচ্ছে আইসোটোপ। তাহলে পারবা, নিচের কোন মৌলটির হচ্ছে আইসোটোপ নেই, এটা অনেক আগের কোশ্চেন। ঠিক আছে, এগুলো আগের বইগুলোতে হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে ছিল গোল্ডের কোনো আইসোটোপ নেই। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটা বইও আছে মনে হয়, গোল্ডের কোনো আইসোটোপ নেই। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভর সূত্র তো আমরা জানি, আপেক্ষিক মানেই হচ্ছে তুলনা করতে হবে, অর্থাৎ কোনো কিছুকে অন্যটা দিয়ে ভাগ করতে হবে, একদম শুরুতে আমরা পড়াইছি। তাহলে এটা মানে হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই ওই যে একটা কার্বন 12, ওই যে মনে আছে একটা কার্বন 12 যার ভর সংখ্যা হচ্ছে 12, এটার একটা পরমাণুর 12 ভাগের 1 ভাগ, যেটার মান আসতেছে এটার 12 ভাগের 1 ভাগ, যার মান আসতেছে 1.66, একটু মুখস্থ রাখবে, ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে মৌলের একটি পরমাণুর ভরকেই যে একটা কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ নিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায়। যেমন একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর এত গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত, পারবা না? এটারে জাস্ট কি দিয়ে ভাগ করবা, কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ দিয়ে ভাগ করবা। তার মানে এটাকে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম দিয়ে ভাগ করবা। আর খেয়াল করে দেখো উপরেও গ্রাম নিচেও গ্রাম, গ্রাম গ্রাম কাটাকাটি যে একক থাকবে না, এই জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই। তো অ্যান্সারটা যা আসে তাই, পারবা না, পারা উচিত না। নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর, পারবা না। যে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত বলো, ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 19। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পারতে হবে। ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 19। হ্যাঁ, আমি তোমারে বলি, তাহলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 19, তাহলে 19 ইজ ইকুয়াল টু হবে ফ্লোরিনের একটি পরমাণুর ভর, এটা ইজ ইকুয়াল টু হবে ফ্লোরিনের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই ওই যে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ, মানে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এখান থেকে জাস্ট এখন আড়াআড়ি গুণ করো, এটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে গুণ করো 19 ইন্টু এত, তাহলে 19 ইন্টু এত করো, তোমার আলটিমেটলি একটি পরমাণুর ভর তুমি পেয়ে যাবা, আলটিমেটলি একটি পরমাণুর ভর তুমি পেয়ে যাবা। এগুলা জাস্ট ক্যালকুলেশন করলেই তুমি করতে পারবা, এগুলা করে ফেলো। তাহলে এগুলো হচ্ছে করে ফেলো। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত সব তোমাদের বুঝাইছি, জাস্ট মাথায় রাখবা। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। তাইলে ওই যে 27 ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যালুমিনিয়ামের যে একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে, তুমি বুঝতেই পারতেছো, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে ওই যে কার্বন 12 ওই মানটা, আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ, এত গ্রাম। ব্যাস, তাহলে একটি পরমাণুর ভর কত, এই যে এটা কই পাশে নিয়ে গেলে গুণ হবে, অর্থাৎ 27 ইন্টু এটা করলেই তোমার এটা চলে আসবে। এগুলা তাহলে করে ফেলো।
বলো আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি? অ্যান্সার কি? কোনো একক নাই, কারণ ওই যে উপরেও গ্রাম নিচেও গ্রাম, কাটাকাটি চলে যায়, এই জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। প্রকৃতিতে প্রাপ্ত, এটা একটু মুখস্থ রাখতে হয়। ক্লোরিন 35, এর শতকরা পরিমাণ হচ্ছে তোমার কত? প্রকৃতিতে প্রাপ্ত হচ্ছে তোমার ক্লোরিন 35, এর শতকরা পরিমাণ হচ্ছে তোমার কত? 25। ক্লোরিন 35টা মনে হয় 75% থাকে, ছোটটা বেশি থাকে, আমি এমনি মনে রাখতাম। ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, বুঝতেই পারতেছো। একটার ভর সংখ্যা হচ্ছে 35, আর একটার ভর সংখ্যা হচ্ছে 37। এদেরকে ভাইয়া কেন আইসোটোপ বলে? কারণ দেখো দুইটারই কি পারমাণবিক সংখ্যা সেম। আইসো মানে কি? সেম। পথে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, দেখো দুইটারই পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এই জন্য আইসোটোপ বলে। এর মধ্যে যেটার 35 ভর সংখ্যা, ওইটা মনে হয় ছোটটা বেশি আছে, 75% আছে, হ্যাঁ, আর বড়টা কম আছে, এটা হচ্ছে 25% আছে। ওকে, তাহলে 35টা হচ্ছে 75%, 37টা হচ্ছে 25%। বলছে ক্লোরিনের দুইটি আইসোটোপ 35 আর 37-এর পর্যাপ্ততার শতকরা পরিমাণ কত? ওই যে ছোটটা 35টা বেশি আছে 75%, আর বড়টা হচ্ছে 25%। ঠিক আছে, এগুলো তোমরা পারবে। আচ্ছা, এ ও বি প্রকৃতিতে প্রাপ্ত এ মৌলের দুইটি আইসোটোপ এবং প্রকৃতিতে এদের পরিমাণ যথাক্রমে m% এবং n% হলে এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? এ মৌলের হচ্ছে তোমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো তো? খুবই সিম্পল। গড় করতে বললে মনে আছে ওই যে একদম শুরুতে পড়াইছি, নিচে হবে 100, নিচে হবে 100, উপরে কি হবে মনে আছে? যে এদের যে ভর, হ্যাঁ, এদের ভরকে পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে। এই যে ভরকে পার্সেন্টেজ, এটার পার্সেন্টেজ হচ্ছে m%, তাহলে m দিয়ে গুণ করো, মনে আছে? আবার এইখানে যে ভরটা আছে এটারে ওর পার্সেন্টেজ দিয়ে গুণ করো, ওর পার্সেন্টেজ হচ্ছে n, গুণ করো, করে ওই যে দুটারে যোগ করো, যোগ করে 100 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। তাহলে অ্যান্সারটা হচ্ছে a ইন্টু m প্লাস b ইন্টু n ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে a ইন্টু m প্লাস b ইন্টু n ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো এই সূত্রটা? তাহলে এগুলো পারবা না, পার্সেন্টেজ দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভর কত সূত্রে বসাইলে অ্যান্সার চলে আসবে। নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর আছে, আণবিক ভর কেমনে বের করে? আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর কেমনে বের করে? এটা একদম ইজি। দেখো নাইট্রিক অ্যাসিডের মধ্যে বলো হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 1 প্লাস নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? একটু মনে রাখতে হবে, 14 প্লাস অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 16। তো 16, এটা তিনটা আছে, তাহলে 3 16 48, তাহলে অক্সিজেনের 16 তিনটা আছে, তাহলে 16 ইন্টু 3 করে এবার সবগুলারে যোগ করো, তাহলে অ্যান্সার চলে আসবে। 3 16 48 আর 58 62 63, তাহলে জিনিসটা হচ্ছে তোমার 63। ঠিক আছে, তাহলে 63। তাহলে এই জিনিসটা তোমরা পারবা। H3PO4 এর আপেক্ষিক আণবিক ভর কত? পারা উচিত না? হাইড্রোজেনের কত আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, আছে কয়টা? তিনটা, তাহলে 1 ইন্টু 3 প্লাস ফসফরাসের কত? তাহলে ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 31, তাহলে 31 একটাই আছে, প্লাস অক্সিজেনের কত? 16, চারটা আছে, 16 ইন্টু 4, সবগুলারে যোগ করো, 4 16 64 আর 31 95 98। ঠিক আছে, ওকে, তাহলে এগুলা পারবা। ক্যালসিয়াম ফসফেট যৌগের আপেক্ষিক আণবিক ভর কত? পারা উচিত, জাস্ট খালি তোমাকে ক্যালসিয়াম ফসফেটের সংকেত আগে লেখা শিখতে হবে। এটা যে সংকেত লেখা শিখতে পারবে বাকিটা তার জন্য একদম পানি পানি হয়ে যাবে, কিন্তু সংকেতটা লেখাটাই তো কঠিন। তাহলে ক্যালসিয়াম ফসফেট তুমি আগে আলাদা করে ক্যালসিয়াম লেখো, ক্যালসিয়াম। ফসফেট কি? PO4। এখন সমস্যাটা হচ্ছে এদের যোজনীর একটা ব্যাপার আছে, সংকেত লিখতে গেলে আমাদেরকে কি জানতে হয়? যোজনী জানতে হয়। তুমি আগে পাশাপাশি লেখো, তাহলে ক্যালসিয়াম ফসফেট পাশাপাশি লেখো। এখন কাহিনী হচ্ছে ফসফেটের যোজনী হচ্ছে তোমার 3, তাহলে সংকেত লেখার নিয়ম কি? একজনের যোজনী আরেকজনের নিচে লিখতে হয়। তো ফসফেটের যোজনী হচ্ছে 3, সেটা লিখবা হচ্ছে ক্যালসিয়ামের নিচে। আবার ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, সেটা লিখবা ফসফেটের নিচে। বাট প্রবলেমটা হচ্ছে এই দুইটা কিন্তু পুরাটার উপরে, এই PO4 এই পুরাটার উপরে হচ্ছে 2, এই জন্য এটাকে ব্র্যাকেট দিবা। তাহলে Ca3PO4 হোল ব্র্যাকেট 2 হয়ে গেল। আর যদি এদেরকে কাটাকাটি করা যায়, তো যে 3 এবং 2 এদেরকে কি কাটাকাটি করা যায়? যে এদের মধ্যে কি কোনো কমন কিছু আছে যে 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়? নাই। তাহলে এটাই হচ্ছে তোমার সংকেত। আর এখানে কেন আমরা ব্র্যাকেট দিলাম? কারণ এই দুইটা হচ্ছে পুরাটার উপরে আছে, PO4 এর উপরে আছে, এই জন্য ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। ঠিক আছে, আর এগুলারে বলা হচ্ছে যৌগমূলক। এই ফসফেট এটারে তোমার বলে আসলে যৌগমূলক। ভাইয়া যৌগমূলক জিনিসটা কি? যৌগমূলক তো বুঝতেই পারতেছো, যৌগমূলক জিনিসটা কি বলো? যৌগমূলক হচ্ছে একাধিক পরমাণু একসাথে মিলে যদি একটা সিঙ্গেল পরমাণুর মতো আচরণ করে,
দেখো এখানে একাধিক পরমাণু, 4টা অক্সিজেন পরমাণু, একটা ফসফরাস পরমাণু একসাথে যুক্ত হয়ে একটা সিঙ্গেল পরমাণুর মতো সে আচরণ করে, এই জন্য এটারে যৌগমূলক বলে। তাহলে বুঝছো এটা হচ্ছে সংকেত, বাকিটা আমার মনে হয় পারবা। এখান থেকে এখন তাহলে আপেক্ষিক আণবিক ভর, ক্যালসিয়াম কত 40, তাহলে 3 40-এ কত 120, তাহলে ক্যালসিয়াম হচ্ছে 40 × 3 প্লাস এখানে একটা হিসাব করবা, এখানে আগে ফসফরাস কত 31 হিসাব করো, প্লাস অক্সিজেন কত 16, 4 16 কত 64, বা তুমি লেখো, লেখলা, লেখেই পুরাটা আবার কয়বার আছে, পুরাটা 2বার আছে, তাহলে পুরাটাকে আবার হোল ব্র্যাকেটে রেখে 2 দিয়ে গুণ করবা, কারণ পুরাটা 2বার আছে, তাহলে এই পুরাটারে লেখে হোল ব্র্যাকেটে আবার 2 দিয়ে গুণ করবা। ঠিক আছে, এরকম করে হিসাব করতে হবে। তাহলে 64 আর 31 কত 95, 95 এর পুরাটারে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 190 প্লাস হচ্ছে 120, তাহলে কত হইলো 200, 190 290, তাহলে 310। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এগুলো পারবা না। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত 98, এটা এমনি মুখস্থ থাকে। সালফার ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর কত, এমনিও তুমি বের করতে পারবা। কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত, সংকেত কি? আচ্ছা, কার্বন মনোক্সাইডের সংকেত কি এটা এমনিও বোঝা যায়। কার্বন লেখো, অক্সাইড মানে কি অক্সিজেন, এবং প্রশ্নে বলেও দিছে মনো মানে এক, মনো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে এক, তার মানে এখানে একটাই অক্সিজেন থাকে, তাহলে কার্বন আর একটা অক্সিজেন, এটাই হচ্ছে কার্বন মনোক্সাইড, এমনি বোঝা যায়। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই, ডাই মানে 2, তাহলে বুঝাই যাচ্ছে যে ডাইঅক্সাইড মানে 2টা অক্সিজেন আছে, এই জন্য কার্বন ডাইঅক্সাইড CO2। বুঝছো, এগুলা কিছু করাও লাগে না, কার্বন অক্সিজেন, ডাইঅক্সাইড মানে 2টা অক্সিজেন, তাহলে 2, মনো মানে এক, তাহলে একটা অক্সিজেন, লেখার দরকার নাই, 1 লেখার দরকার নাই, CO, বাকিটা তুমি করতে পারবা। গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর, গ্লুকোজের সংকেত নিশ্চয়ই তোমরা মুখস্থ জানো, C6H12O6, বাকিটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা, অ্যামোনিয়া গ্যাসের আপেক্ষিক আণবিক ভর কত, অ্যামোনিয়া NH3, এটা তুমি জানো, বাকিটা তুমি করতে পারবা। তুতের আপেক্ষিক আণবিক ভর কত, আচ্ছা তুতে হচ্ছে তোমার কপার সালফেটের সাথে কিন্তু 5 অণু পানি থাকবে, এটার জন্য দিছি। এই তুতে অনেকেই জায়গাটায় ভুল করে যে কপার সালফেট দিয়ে লেখা দিয়ে আসে, না, এখানে কপার সালফেটের সাথে কেলাসিত অবস্থায় 5 অণু হচ্ছে পানি থাকে তুতে, এইটা হচ্ছে তুতের অ্যাকচুয়াল সংকেত। তুমি যদি শুধু কপার সালফেট লেখো এটা কিন্তু ভুল হবে, শুধু কপার সালফেট লিখলে কিন্তু ভুল। তুতের আণবিক সংকেত কিন্তু অবশ্যই কপার সালফেটের সাথে 5 অণু পানি থাকবে, অর্থাৎ প্রতি 1 অণু কপার সালফেটের সাথে 5 অণু পানি কেলাসিত অবস্থায় থেকে ক্রিস্টাল বা কেলাস তৈরি করে তুতে গঠন করে, এজন্য অবশ্যই তুতের সংকেত এটা, বাকিটা তুমি বের করতে পারবে। এখন নিচের কোন আইসোটোপটি রক্তে লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? আচ্ছা, এটার জন্য একটা ছক দিয়ে দিছি, এই ছকটা পড়লে তুমি এখান থেকে সব অ্যান্সার দিতে পারবে, একদম একসাথে সাজায় দিছি তোমাদের বইয়ে। রক্তে লিউকেমিয়াতে হচ্ছে কোনটা ব্যবহৃত হয়, এটা খুব সুন্দর করে হচ্ছে এখানে দেওয়া আছে, ফসফরাস 32, তাহলে এগুলা থেকে তুমি এটা জায়গায় ফেলতে পারবে, এই ছকটা পড়েও রিভিশন হয়ে যাবে পাশে কোনটা কোন কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় কোনো কিছু থেকে 3টা রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয় কোনো কিছু বললেই বুঝবা এখান থেকে কয়টা রশ্মি, 3টা রশ্মি, আলফা বিটা গামা, অলওয়েজ মনে রাখবা, আলফা বিটা গামা, এই 3টা রশ্মি হচ্ছে অলওয়েজ তেজস্ক্রিয় থেকে আসে। তাহলে আলফা রশ্মি আসে, বিটা রশ্মি আসে, গামা রশ্মি আসে, রঞ্জন রশ্মি তেজস্ক্রিয় থেকে আসে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যে কোনটি বিকিরিত হয় না। রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে ইনজেকশনের মাধ্যমে শরীরে কোন আইসোটোপ প্রবেশ করানো হয়, সব আমরা বলে দিছি। টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম কত, ওই ছকের মধ্যে আছে 6 ঘন্টা। এগুলা সব কিন্তু এই যে ব্যবহারগুলা এবং কোনটার ইম্পর্টেন্ট লাইনগুলা সব আমরা এক ছকের মধ্যে দিয়ে দিছি, এটা তোমার কাজে লাগবে, এগুলো আমরা দিয়ে দিব এই পিডিএফটা প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, বিটা রশ্মি নির্গত হয় কোনটি থেকে, তেজস্ক্রিয় রশ্মি থেকে হচ্ছে বিটা রশ্মি আসে, তো এটা আমরা এখানে ছকের মধ্যে দিয়ে দিছি, দেখো এমসিকিউ আকারে, এই যে বিটা রশ্মি আসে আয়োডিন 131 থেকে। ঠিক আছে, গামা রশ্মি আসে থেকে, দেখো গামা রশ্মি আসে কোবাল্ট 60 থেকে। ঠিক আছে, আবার এই টেকনিশিয়াম থেকেও গামা রশ্মি আসে। ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখবা, এগুলো আর আমি দেখাইলাম না, পড়লেই হবে। কত সালে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটে? 1986 সালে, এটা খুব ইম্পর্টেন্ট। 1986 সালে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনায় মানব ইতিহাসের একটা খুবই মানে বিখ্যাত দুর্ঘটনা, আসলে দুর্ঘটনা তো আসলে বিখ্যাত হয় না, কুখ্যাত দুর্ঘটনা আজকে। ঠিক আছে, এটা সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল নামক স্থানে এই দুর্ঘটনাটা ঘটছিল 1986 সালে। ঠিক আছে, ওকে। কোন যুদ্ধে পারমাণবিক বোমা প্রথম ব্যবহৃত হয়? তোমরা এটা সবাই জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, হয়েছে হিরোশিমা এবং নাগাসাকিতে, তোমরা এগুলো জানো ইতিহাস। বহুপদী সমাপ্তি সূচক, আমার মনে হয় এখন তোমরা নিজেরা এটা অ্যান্সার করতে পারবে, এগুলো নিজেদের অ্যান্সার করার জন্য প্র্যাকটিস, কারণ এগুলো সব টাইপ ভিত্তিকের মধ্যে আমরা করায় ফেলছি।
এগুলো প্রত্যেকটাই হচ্ছে টাইপের মধ্যে আমরা করাইছি, টাইপের মধ্যে এগুলো ছিল, ঠিক আছে, এগুলো সবই টাইপের মধ্যে ছিল। তো টাইপের মধ্যেই আনসার, জাস্ট এগুলো এখন তোমরা করতে পারবা। আর উদ্দীপক সহ কিছু কোশ্চেন দিয়ে দিছি, এগুলো প্র্যাকটিস করো, এগুলো সব টাইপের মধ্যে আছে। এই জন্যই বলছো যে নিজে করবা প্লাস কিছু বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করো, একদম বেস্ট অ্যান্সার, বেস্ট সবকিছু করতে পারবা, ঠিক আছে। এই তো তাইলে তোমরা সবাই ডিএস ডাইনামিক স্কুলটা হচ্ছে অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর এই পিডিএফটা পাওয়ার জন্য আমরা হচ্ছে লিংক দিয়ে রাখতেছি, হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকলে সেখানে হচ্ছে ক্লিক করবো, আর টেলিগ্রামে দেওয়া থাকলে ক্লিক করে লিংকটা হচ্ছে নিয়ে নিবা এই পিডিএফটা। আর হোয়াটসঅ্যাপ দেওয়া থাকলে হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে পিডিএফটা চাবা, আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকো। ডিএস ডাইনামিক স্কুলে হচ্ছে জয়েন করে রাখো, তোমাদের জন্য সেরা কিছুই হবে এসএসসি 26, 27, 28।